আচ্ছা ঠিক আছে, দেখো আজকে আমরা জিওগ্রাফিক্যাল যে থটের নিয়ন্ত্রণবাদ সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটার ব্যাকড্রপ কি আছে, সেটা কিভাবে কি আমরা কেন পড়ছি, এই সমস্ত জিনিসগুলো আলোচনা করব। তো তার আগে আমরা পড়ব যে তোমার হচ্ছে নিয়ন্ত্রণবাদ। এই নিয়ন্ত্রণবাদ আসলো কিভাবে, ঠিক আছে, এই কনসেপ্টটা এলো কিভাবে। দেখো, নিয়ন্ত্রণবাদ পড়ার আগে আমাদেরকে একটু জানতে হবে পরিবেশবাদ সম্বন্ধে, ঠিক আছে। পরিবেশবাদ, তাহলে আমি লিখে ফেলি, দেখো লিখলে একটু বুঝতে সুবিধা হবে। পরিবেশবাদ, ঠিক আছে, বা এনভায়রনমেন্টালিজম এটাকে আমরা বলতে পারি। পরিবেশবাদ, পরিবেশবাদ জিনিসটা কি? পরিবেশবাদ বা এনভায়রনমেন্টালিজম হচ্ছে কি যেখানে পরিবেশের কথা বলা হয়, ঠিক আছে, যেখানে পরিবেশকে একটা প্রধান এজেন্ট হিসেবে দেখা হয়। কিসের এজেন্ট হিসেবে দেখা হয়? যে মানুষের সমস্ত কিছু যে অ্যাক্টিভিটি, ঠিক আছে, সেখানে কালচার বলো, সংস্কৃতি বলো, সোশিও ইকোনমিক বলো, এগুলো হচ্ছে সমস্ত কিছু দ্বারা কার দ্বারা প্রভাবিত হচ্ছে না, পরিবেশ দ্বারা প্রভাবিত হচ্ছে। পরিবেশবাদে কিন্তু সেটাই বলা হচ্ছে, ঠিক আছে। এবার পরিবেশবাদ আলোচনা করে কি না, মানুষ এবং পরিবেশের সম্পর্ক কি আলোচনা করে না, এটা আলোচনা করে মানুষ প্লাস পরিবেশের সম্পর্ক, আন্তঃসম্পর্ক, পরিবেশের আন্তঃসম্পর্ক, মানে ইন্টার রিলেশন। তার মানে পরিবেশবাদ কি না, মানুষ এবং পরিবেশের আন্তঃসম্পর্ক যেখানে আলোচনা করা হয় সেটাকে আমরা পরিবেশবাদ বলি। এইবারে পরিবেশবাদটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, তিনটে মাধ্যমে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। কিরকম? এটাকে তিনটে মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে কি নিয়ন্ত্রণবাদ, নিয়ন্ত্রণবাদ, একটা হচ্ছে সম্ভাবনাবাদ, আর একটা হচ্ছে নবনিয়ন্ত্রণবাদ। তাহলে দেখো, এই নিয়ন্ত্রণবাদ, সম্ভাবনাবাদ এবং হচ্ছে কি তোমার নবনিয়ন্ত্রণবাদ, এগুলো কি না, এগুলো হচ্ছে কি সমস্ত কিছুর ইনক্লুড কে করছে না, পরিবেশবাদ। তার মানে নিয়ন্ত্রণবাদ, সম্ভাবনাবাদ এবং নবনিয়ন্ত্রণবাদ এগুলো হচ্ছে কি পরিবেশ যে বাদ আছে বা এনভায়রনমেন্টালিজম আছে সেইটার অন্তর্ভুক্ত, ঠিক আছে। নিয়ন্ত্রণবাদে কি হয় আমি পরে আসবো। নিয়ন্ত্রণবাদে কি হয়, নিয়ন্ত্রণবাদে এখানে কি না, প্রকৃতি, প্রকৃতি হচ্ছে কি মেন এজেন্ট, মেন এজেন্ট বলতে পারি। এখানে প্রকৃতিকেই মেন দেখা হয়, প্রকৃতি হচ্ছে কি তোমার সর্বে সর্বা। সম্ভাবনাবাদে কি হচ্ছে, সম্ভাবনাবাদে প্রকৃতিকে নিষ্ক্রিয় করা হচ্ছে, এটা হচ্ছে নিষ্ক্রিয়। পাইল কিন্তু মাইক অফ করো। সম্ভাবনাবাদে আমরা কি বলছি না, সম্ভাবনাবাদে হচ্ছে গিয়ে এখানে পরিবেশ নিষ্ক্রিয় আর মানুষ হচ্ছে গিয়ে সক্রিয়, মানুষ হচ্ছে সক্রিয়। আর নবনিয়ন্ত্রণবাদে কি বলা হয় না, নবনিয়ন্ত্রণবাদে এই দুটোকে অ্যাডজাস্ট করা হয়, যেখানে প্রকৃতিও কিছুটা অ্যাক্টিভিটি পালন করবে এবং মানুষও কিছু। তাহলে এখানে হচ্ছে কি বোধ, এটা হচ্ছে প্রকৃতি প্লাস মানুষ, দুজনেরই রোল থাকবে, দুজনেরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে এখানে আমার পায়েল, তুমি মাইকটা অফ করো। তাহলে দেখো কি হচ্ছে না, পরিবেশবাদ মানুষ এবং পরিবেশের যে আন্তঃসম্পর্ক আছে, ইন্টার রিলেশন আছে, সেই ইন্টার রিলেশন শিফট আলোচনা করছে। কি ওয়েতে আলোচনা করবে না, তিনটে ওয়েতে আলোচনা করতে পারে। একটা হচ্ছে কি নিয়ন্ত্রণবাদ, একটা হচ্ছে সম্ভাবনাবাদ, আর একটা হচ্ছে নবনিয়ন্ত্রণবাদ। এই তিনটে ওয়েতে কিন্তু আমরা পরিবেশবাদকে আলোচনা করতে পারি, ঠিক আছে। এবার আজকে আমাদের যে টপিকটা আমরা পড়বো, ডিটেলসে জানবো, সেটা হচ্ছে কি তোমার নিয়ন্ত্রণবাদ। এই যে নিয়ন্ত্রণবাদটা আসলো কিভাবে এবং এর উৎপত্তি হলো কিভাবে এবং এটা ছড়ালো কিভাবে, ঠিক আছে। তাহলে আমরা লিখে নেব যে নিয়ন্ত্রণবাদ এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে।
যে মানুষ এবং পরিবেশের সম্পর্কের বিষয়ে এই তিনটি এই মত বা মতবাদ সর্বাধিক প্রচলিত ছিল, এখনো কিন্তু প্রচলিত আছে। হ্যালো, সুমন বলো। বলছি এই যে আমাদের যে জিওগ্রাফিক্যাল থটের যে অ্যাপ্রোচ টু জিওগ্রাফিক্যাল স্টাডিজ, এটার মধ্যে যে ডিটারমিনিজম, পসিবিলিজম এগুলো রয়েছে, এগুলোর মধ্যে প্রথমটা শুরু হলো তো ডিটারমিনিজমটা? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা, তা আমার সমুদ্রবিদ্যা কমপ্লিট তো? হ্যাঁ, সমুদ্রবিদ্যা তোমাদের ক্লাসে আমি বুঝিয়ে দেবো, ওটা অফলাইনে। ঠিক আছে। এখন দেখো নিয়ন্ত্রণবাদ। নিয়ন্ত্রণবাদ কি তোমরা কম বেশি সবাই জানো যে নিয়ন্ত্রণবাদে কি হয় না, নিয়ন্ত্রণবাদে এখানে প্রকৃতি মানুষের এর সমস্ত কিছু অ্যাক্টিভিটি, লাইফস্টাইল, সোশিও ইকোনমিক প্যাটার্ন, মানুষের খাদ্যাভ্যাস সবকিছুকেই নিয়ন্ত্রণ করে। তার মানে নিয়ন্ত্রণবাদে বলা হয় যে প্রকৃতি হচ্ছে গিয়ে সর্বে সর্বা, প্রকৃতির উপরে কেউ নেই, প্রকৃতি হচ্ছে গিয়ে সুপ্রিম পাওয়ার। ঠিক আছে, এখন এই নিয়ন্ত্রণবাদের ধারণাটা আসলে কি হবে দেখো, নিয়ন্ত্রণবাদের ধারণাটা যদিও গ্রিক স্কুল অফ থটে শুরু হয়েছিল। ঠিক আছে, গ্রিক স্কুল মানে হচ্ছে কি যেমন থ্যালেস, অ্যানাক্সিমেন্ডার, ঠিক আছে, তোমার হচ্ছে গিয়ে হিপোক্রেটাস, এগুলো এরা সবাই হচ্ছে কি তোমার গ্রিক ফিলোসোফার। এদের সময় থেকেই কিন্তু নিয়ন্ত্রণবাদটা শুরু হয়ে গেছিল, কিন্তু সর্বাধিক প্রচার পায় যেটা জার্মান স্কুল অফ থট থেকে। জার্মান স্কুল অফ থট থেকে মানে কি, যেমন ব্র্যাডজেল আছে, তারপরে হচ্ছে কি তোমার অস্কার প্যাসেলস আছে। ঠিক আছে, এদের সময় থেকে বা হাম্বোল্ড রিটার আছে আমরা বলতে পারি। ঠিক আছে, সেই সময় কি জার্মান স্কুল অফ থট থেকে কিন্তু এই যে নিয়ন্ত্রণবাদের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা ব্যাপকভাবে প্রচার লাভ করে। তাহলে এখানে একটা কোশ্চেন হয়ে গেল যে তোমার হচ্ছে কি নিয়ন্ত্রণবাদের বা ডিটারমিনিজমের যে কনসেপ্টটা, সেটা কোন স্কুল থেকে প্রচার লাভ করে? সেটা হচ্ছে কি জার্মান স্কুল অফ থট থেকে কিন্তু প্রচার লাভ করে। এখন নিয়ন্ত্রণবাদ যদিও আগে ছিল, গ্রিকের সময় থেকে ছিল বা রোমানের সময় থেকে ছিল। ঠিক আছে, এখন নিয়ন্ত্রণবাদ এত প্রচারে আসলো কি করে? ঠিক আছে, তো এটার জন্য একটু আমাদেরকে গল্প শুনতে হবে। তো তাই জন্য আজকে বললাম যে হচ্ছে কি মন দিয়ে শুনবে, খাতায় নোটের থেকে মন দিয়ে শুনবে যে ব্যাপারটা কি হচ্ছে নিয়ন্ত্রণবাদে। তো নিয়ন্ত্রণবাদ পড়ার আগে আমরা চলে যাব 1859 সাল। 1859 সালে চার্লস ডারউইন, নাম শুনেছ নিশ্চয়ই। চার্লস ডারউইনের বিখ্যাত বই কি অরিজিন অফ স্পিসিস। অরিজিন অফ স্পিসিস, এই যে বইটা, এই বইটাতে কি বলা হয়? এই বইটাতে বলা হয় যে মানুষের বিবর্তন কিভাবে হয়েছে, তাই তো? মানুষের বিবর্তন কিভাবে হয়েছে, যে মানুষ প্রথমে কি ছিল আমরা জানি, যেটা নর্মাল কনসেপ্ট কি, যে বান্দর থেকে আমাদের মানুষের সৃষ্টি হয়েছে। কিন্তু সেরকমটা না, মানুষের একটা হোমোসেপিয়েন্স যে প্রজাতি, সেই প্রজাতির হচ্ছে কি প্রাইমেটিভ, মানে আগের যে রূপটা, সেটা সময়ের সাথে সাথে, প্রকৃতির সাথে সাথে এখানে। তার আগে একটা কথা বলি, এখানে যে অরিজিন অফ স্পিসিস কি বলা হয়, যে সার্ভাইভাল অফ ফিটেস্ট, তার মানে যোগ্যতমের উদ্বর্তন, তাই তো? বলি তো, যোগ্যতমের উদ্বর্তন। কি বলা হয় যোগ্যতমের উদ্বর্তনে? না, যোগ্যতমের উদ্বর্তনে বলা হয় যে হচ্ছে কি যারা প্রকৃতির সাথে লড়াই করে, সংগ্রাম করে বেঁচে থাকতে পারবে, তারাই হচ্ছে গিয়ে দীর্ঘজীবী হবে, বা তাদের জেনারেশনটাই আগে গিয়ে তোমার হচ্ছে গিয়ে আগে চলে 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 যাবে আর কি। তো এটাতে যোগ্যতমের উদ্বর্তনে এই কনসেপ্টটা বলা হয়। এখানে কি বলা হয়েছিল অরিজিন অফ স্পিসিসে মানুষের বিবর্তন, যে মানুষ হচ্ছে গিয়ে একটা তোমার হচ্ছে গিয়ে সার্বিক ভাবে কি হয়েছে, একটা ধরো এক একটা প্রজাতির থেকে আস্তে 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 ডেভেলপড হয়ে মডার্ন ম্যানে পরিণত হয়েছে। ঠিক আছে, মানুষের যেরকম কি হয়, একটা মানুষের শৈশব থাকে, তারপরে হচ্ছে যৌবন থাকে, পৌর অবস্থা থাকে, এবং লাস্টে কি বার্ধক্য অবস্থা আছে। ঠিক আছে, সেই রকম ভাবে মানুষের যে সমস্ত প্রজাতিগুলো আছে, সেগুলো বিভিন্ন পর্যায়ের মাধ্যমে অতিক্রান্ত হতে হতে কি হয়েছে, একটা টাইমে। আচ্ছা, ভিডিও দেখা যাচ্ছে? তোমাদের যাদের পজ হবে তারা রিজয়েন করবে, তাদের নেটের সমস্যা আছে দেখবে। যাদের পজ হয়ে যাবে
তারা রিজয়েন করবে, দেখবে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, রিজয়েন করলে দেখবে ঠিক হয়ে যাবে। এটা তোমাদের নেটওয়ার্কের সমস্যা, বৃষ্টি হচ্ছে তো। তো যাই হোক, আমি কি বলছিলাম, 1859 সালে চার্লস ডারউইনের একটা বই পাবলিশ হয়, সেটা হচ্ছে অরিজিন অফ স্পিসিস। ঠিক আছে, এই বইয়ে কি বলা হয়, এই বইয়ে যোগ্যতমের উদ্বর্তনের কথা বলা হয় এবং মানুষের বিবর্তনের ধারণা দেওয়া হয়, যে মানুষের বিবর্তন কিভাবে হচ্ছে। ঠিক আছে, একটা নিকৃষ্ট প্রজাতি থেকে কিভাবে আস্তে আস্তে তারা উন্নত প্রজাতিতে পরিণত হচ্ছে। ঠিক আছে, এই যে বইটা, এই বইটা বিভিন্ন স্কলার বা বিভিন্ন হচ্ছে গিয়ে তোমার বুদ্ধিজীবী এই বইটা পড়েন। তার মধ্যে একজন ছিলেন হচ্ছে গিয়ে র্যাডজেল, এবং আরেকজন ছিলেন হচ্ছে গিয়ে উইলিয়াম মরিস ডেভিস। নাম শুনেছো নিশ্চয়ই, ডেভিস আমি লিখলাম শর্টে। ঠিক আছে, উইলিয়াম মরিস ডেভিস। এদের দুজনে এই বইটার প্রভাব, 1859 সালে যে অরিজিন অফ দ্য স্পিসিস যে বইটা আছে, সেই বইটার প্রভাব কিন্তু ব্যাপকভাবে পড়ে। র্যাডজেলের জীবনে পড়েছিল সেটা হচ্ছে গিয়ে রাজ্যের উপর, স্টেটের উপর, এবং ডেভিসের উপর পড়েছিল ল্যান্ডস্কেপের উপর। ডেভিসের আমরা জানি, ডেভিস কি দিয়েছিলেন, সাইকেল দিয়েছিলেন। সেই তত্ত্বে তিনি কি বলেছিলেন, যে ল্যান্ডফর্মও কি হয়, ল্যান্ডফর্মও শৈশব অবস্থা, তারপরে যৌবন অবস্থা এবং বার্ধক্য অবস্থার মধ্য দিয়ে যায়, এবং একটা টাইমে এসে সেটা সমতল ভূমিতে পরিণত হয়। এই যে বইটাতে কিসের কথা বলা হয়েছে, এই বইটাতে বিবর্তনের কথা বলা হয়েছে, এখানে কিসের, মানুষের বিবর্তনের কথা বলা হয়েছে। এইটাকে অ্যাডপ্ট করলেন কে, ভূগোলের একজন ডেভিস, একজন করেছিলেন র্যাডজেল। অনেকেই এটার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, কিন্তু মারাত্মকভাবে প্রভাবিত হয়েছিলেন কে, র্যাডজেল। র্যাডজেল কি ছিলেন, একজন জার্মানি, ডেভিস ছিলেন আমেরিকান। তাহলে র্যাডজেল এটার দ্বারা প্রভাবিত হয়ে কি করলেন, উনি দেখলেন যে স্টেট বা আমাদের যে সমস্ত রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রগুলোরও কি হচ্ছে, শৈশব অবস্থা আছে, যৌবন অবস্থা আছে, বার্ধক্য অবস্থা আছে। ঠিক আছে, সেটাকে তিনি তার ওয়েতে ব্যাখ্যা করলেন, এটা পরে আসছি। এবং ডেভিস কি করলেন, ডেভিস আমাদের ল্যান্ডস্কেপকে তুলে নিলেন। ল্যান্ডস্কেপকে তুলে উনি ব্যাখ্যা করলেন সাইকেল অফ ইরোশন, ক্ষয় চক্র। তোমরা জানো ক্ষয় চক্র পড়েছো, যে হচ্ছে গিয়ে এক এক পর্যায়ে এক এক রকম বৈশিষ্ট্য আছে। তাহলে র্যাডজেল এই বইটা দ্বারা অনুপ্রাণিত হয়ে তোমার 1871 সালে রচনা করেন অ্যানথ্রোপোজিওগ্রাফি। কি বইটার নাম, অ্যানথ্রোপোজিওগ্রাফি বইটার নাম, মনে রাখবে, বইটা কিন্তু পরীক্ষাতে পড়ে, যে অ্যানথ্রোপোজিওগ্রাফি বইটি রচনা করেন কে। আমি কিন্তু এটা টোটাল বলছি নিয়ন্ত্রণবাদের যে প্রচারটা হলো কিভাবে, নিয়ন্ত্রণবাদ ছড়ালো কিভাবে, সেই কনসেপ্টটা কিন্তু বলছি। এবারে ধরো প্রত্যেকটা ফিলোসোফার বা প্রত্যেকটা দার্শনিক তাদের নিজের মতো করে নিয়ন্ত্রণবাদকে ব্যাখ্যা করছেন। র্যাডজেল একরকম ভাবে ব্যাখ্যা করেছেন, আবার এলেন চার্চিল স্যাম্পেল এক ধরনের ব্যাখ্যা করেছেন, আবার এলসওয়ার্থ হান্টিংটন আলাদাভাবে ব্যাখ্যা করেছেন, আবার ডেমোলাও কিন্তু আলাদাভাবে ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, প্রত্যেকের ব্যাখ্যা করার তোমার হচ্ছে গিয়ে ধারণাটা কিন্তু আলাদা আলাদা, বা তাদের ফ্যাক্টর গুলো কিন্তু আলাদা আলাদা। র্যাডজেলের ফ্যাক্টর আলাদা ছিল, তোমার হচ্ছে কি চার্চেল স্যাম্পেলের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে যেটা বর্ণনা করার পদ্ধতিটা আলাদা ছিল, বা ব্যাখ্যা করার পদ্ধতিটা আলাদা ছিল, এবং হান্টিংটনের আলাদা ছিল। আমরা স্টেপ বাই স্টেপ একটা আসবো। 1859 সালে কি হয়েছে না, অরিজিন অফ স্পিসিস পাবলিশ হয়েছে। অরিজিন অফ স্পিসিস মেনি স্কলার্স অলরেডি পড়ে নিয়েছেন, বিভিন্ন একাডেমিক সেক্টরে যারা আছেন তারাও অলরেডি পড়েছেন। তার মধ্যে কে ছিলেন, তার মধ্যে র্যাডজেল ছিলেন। এই সময় থেকে 1859 সাল থেকেই, ঠিক আছে, পরিবেশবাদ আর না থেকে সেটা হয়ে যায় সায়েন্টিফিক হচ্ছে কি তোমার এনভায়রনমেন্টালিজম, যেটা আমরা পড়ে জানি যে বিজ্ঞান ভিত্তিক পরিবেশবাদ। সেখানে কি করা হয় না, হচ্ছে কজ এবং ইফেক্ট খোঁজার চেষ্টা করা হয়। সেটা কখন হয় না, 1859 সালেই সেটা হয়। ঠিক আছে, তার মানে দেখো এই 1859 সালটা ভৌগোলিক দিক দিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু অরিজিন অফ স্পিসিস পাবলিশ হওয়ার পর র্যাডজেল অলরেডি পড়ে ফেলেছেন, ডেভিসও পড়ে ফেলেছেন। ডেভিসের জীবনে ঘটে গেছে সেই ঘটনা 1899 সাল, এবং এই বইটা পড়েই 1871 সালে
রাটজেল লিখে ফেললেন অ্যানথ্রোপোজিওগ্রাফি, বইটার নাম মনে রাখবে। এইবারে দেখো এই বইটাতে উনি কি লিখলেন, ব্যাকড্রপ সমাধান হয়ে গেল যে আমাদের নিয়ন্ত্রণবাদ আসলে কি, নিয়ন্ত্রণবাদ আগেও ছিল। আমাদের বেশিরভাগ তোমার হচ্ছে কি যখন পুরাতন সভ্যতার কথা বলো, সেই সভ্যতাগুলো কি সমস্ত কিছু নিয়ন্ত্রণবাদেই বিশ্বাসী ছিল, গডের উপর বিশ্বাস রাখতেন, প্রত্যেকটা আলাদা আলাদা গড ছিলেন। ফায়ারের এক ধরনের গড ছিলেন, বাতাসের এক ধরনের গড ছিলেন, পৃথিবীর এক ধরনের গড আছেন, ঠিক আছে। তার মানে কি তারা তারা বিশ্বাসী ছিল কিসে, নিয়ন্ত্রণবাদে, ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক। এখানে কি হচ্ছে, এখানে আমরা গড ইউজ করব না কথাটা, এখানে ইউজ করবো পরিবেশ, ঠিক আছে, বা নিয়ন্ত্রণবাদ। পরিবেশবাদীরা মনে রাখবে, পরিবেশবাদীরা হচ্ছে কি সবই কিন্তু নিয়ন্ত্রণবাদের সাপোর্টার, ঠিক আছে। এইবার ব্যাপারটা দেখো কি হচ্ছে। 1871 সালে রাটজেল কি লিখলেন, 1871 সালে রাটজেল লিখলেন অ্যানথ্রোপোজিওগ্রাফি, ঠিক আছে। এটা কি লিখলেন, এটার মধ্যে দুটো জিনিস লিখলেন। একটা হচ্ছে কি তোমার লেভেল সাউন্ড, মনে রাখবে অনেক বড় বই, তার মধ্যে যে দুটো মেন ইম্পর্টেন্ট সেটা বলছি। একটা হচ্ছে লেভেল সাউন্ড, লেভেল সাউন্ডের ধারণা দিলেন। আর একটা আছে গিয়ে তোমার এটাকে ইংরেজি টার্মটা আমি দেখে নিই কি আছে। ইংরেজি টার্মটা হচ্ছে কি এটা, সিমিলার লোকেশন লিডস টু সিমিলার মোড অফ লাইফ। দেখো এই দুটোকে ব্যাখ্যা করলে, এই দুটোকে ব্যাখ্যা করলে অ্যানথ্রোপোজিওগ্রাফির মেন যে সারাংশ, সেই সারাংশটা কিন্তু বেরিয়ে আসবে। তাহলে অ্যানথ্রোপোজিওগ্রাফিতে কোন দুটো কনসেপ্ট আলোচনা হয়েছে, একটা হচ্ছে লেভেল সাউন্ড, আর হচ্ছে সিমিলার লোকেশন লিডস টু সিমিলার মোড অফ লাইফ। এখন দেখো কি এমন হলো যে হচ্ছে কি রাটজেল এই বইটা লিখে ফেললেন, ঠিক আছে। রাটজেল কি, রাটজেল ছিলেন একজন জার্মানি, ঠিক আছে। বেশিরভাগ জার্মান ফিলোসোফার বা ভৌগোলিক মনে রাখবে হচ্ছে কি তারা নিয়ন্ত্রণবাদে বিশ্বাসী। এইবারে রাটজেল দেখলেন যে আমাদের যে সমস্ত পূর্বের যে সিভিলাইজেশন গুলো আছে, যেমন ধরো যদি আমরা বলি মেসোপটেমিয়াম সিভিলাইজেশন বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সিভিলাইজেশন, ঠিক আছে। এইগুলো তো উনি দেখছেন কি, এগুলো একটা সময়ে প্রচুর হচ্ছে কি, একটা সময় থেকে স্টার্টিং হয়েছে, একটা সময় বিস্তার লাভ করেছে, আবার একটা সময় এসে অবলুপ্ত হয়ে গেছে। প্রত্যেকটা তুমি দেখো, প্রত্যেকটা সভ্যতা, মায়ান সভ্যতা বলো, মিশরীয় সভ্যতা বলো, ঠিক আছে, বা আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলো, ঠিক আছে, এই সমস্ত সভ্যতাগুলো কি হয়েছে, একটা সময়ের মধ্য দিয়ে অতিক্রান্ত হয়েছে। এবং কি হয়েছে, সময়ের মধ্য দিয়ে অতিক্রান্ত হওয়ার ফলে তাদেরও হচ্ছে কি, তাদের কখনো কখনো তোমার আয়তনে বেড়েছে, কখনো তাদের মধ্যে ঝুট ঝামেলা হয়েছে, বা ঝগড়াঝাটি হয়েছে, বা গন্ডগোল হয়েছে, বা রাজনৈতিক ইস্যু হয়েছে। তারপরে কি হয়েছে, একটা সময়ে তারা কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছে। রাটজেল এখানে ফলো করলেন যে প্রত্যেকটা সিভিলাইজেশনেরই একটা বিবর্তন হচ্ছে, একটা ইভলিউশন হয়েছে, যেটা অরিজিন অফ স্পিসিস, যেহেতু অরিজিন অফ স্পিসিস দ্বারা ইনফ্লুয়েন্স, সেই জন্য উনি দেখছেন যে প্রত্যেকটা সভ্যতা সময়ের সাথে সাথে বিবর্তন হয়েছে। তারও একটা শৈশব আছে, তারও একটা যৌবন আছে, তারও একটা বার্ধক্যর ফেজ রয়েছে, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারছি আমি কি বলছি। এই যে ধারণা থেকেই তিনি লিখলেন অ্যানথ্রোপোজিওগ্রাফি, যেখানে তিনি ফাইন্ড আউট করার চেষ্টা করলেন, খোঁজার চেষ্টা করলেন যে কি এমন হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে, একটা সভ্যতার মধ্যে, যে সভ্যতাগুলো একটা সময়ে ফুললি ডেভেলপড করছে, এবং লাস্ট মুহূর্তে এসে বা কোনো একটা সার্টেন টাইমে এসে সেগুলো আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, বা নেক্রোপলিসে পরিণত হচ্ছে। আমরা নেক্রোপলিস বলতে পারি, ভুতুড়ে শহর, ঠিক আছে। তো এইখান থেকে দুটো ধারণা বেরিয়ে আসলে, একটা হচ্ছে লেভেল সাউন্ড, আর একটা হচ্ছে গিয়ে সিমিলার লোকেশন লিড টু সিমিলার মোড অফ লাইফ। এবারে লেভেল সাউন্ড মানে কি হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে লিভিং স্পেস, এটাকে আমরা বলতে পারি লিভিং স্পেস, যেখানে জীবকুলের বিকাশের জায়গা। এখানে লিভিং স্পেস বলতে পারি, অথবা লিভিং স্টেটও বলতে পারি, অথবা লিভিং স্টেটও আমরা বলতে পারি।
তাহলে কোশ্চেন আসে যে লেভেনস্ট্রমের ধারণা কে দিয়েছিল বা কে দিয়েছিলেন, র্যাটজেল হবে, কোন বই দিয়েছিলেন না 1871 এ দিয়েছিলেন। এবং এটার মানে কি, এটা হচ্ছে কি লিভিং স্পেস, লিভিং স্টেট। তার মানে হচ্ছে কি এখানে স্টেট কে উনি দেখছেন একজন জীবন্ত, একটা জীবন্ত বিষয় হিসেবে। র্যাটজেল কি দেখছেন না একটা স্টেট কে দেখছেন জীবন্ত বিষয় হিসেবে। মানুষ যেরকম জীবন্ত, তার ছোট, তার শৈশব থাকে, তার কৈশোর থাকে, তার যৌবন থাকে, তার বার্ধক্য থাকে, এবং সে বড় হয় এবং একটা টাইমে এসে মারা যায়। এখানে উনি কি বলছেন, র্যাটজেল কি বলছেন না র্যাটজেল বলছেন যে স্টেটও হচ্ছে গিয়ে এক্সাক্ট সেম টু সেম, এবং স্টেটেরও একটা হচ্ছে কি তার শৈশব আছে, তার যৌবন আছে, তার বার্ধক্য আছে, এবং একটা টাইমে এসে সে ডিস্ট্রয় হয়ে যাবে বা নেক্রোপলিসে পরিণত হবে। এইটার মধ্যে উনি এই জিনিসটাকে ইলাবোরেট করেছেন। ঠিক আছে, এই যে কনসেপ্টটা, এই যে কনসেপ্টটা কিন্তু সেই সময় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পলিটিক্যাল যারা জিওগ্রাফার আছেন বা রাজনীতি নিয়ে যারা চর্চা করেন, তারা কিন্তু র্যাটজেলের অ্যানথ্রোপো জিওগ্রাফি দ্বারা কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। কারণ কি উনি দিয়েছিলেন কনসেপ্ট যে রাষ্ট্রেরও হচ্ছে কি তোমার একটা বৃদ্ধি আছে। দেখছো না এখন প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে বা প্রত্যেকটা বেশিরভাগ জায়গার মধ্যে ঝামেলা হচ্ছে। ধরো আমি কথা বলতে, ইন্ডিয়া চাইনার মধ্যে বর্ডার ডিসপুট আছে, আবার ধরো রাশিয়া, আবার হচ্ছে কি তোমার ইউক্রেনে ঝামেলা হচ্ছে। কেন ঝামেলা হচ্ছে? সবই হচ্ছে কি লেভেনস্ট্রমের জন্য, ধারণা লেভেনস্ট্রমের জন্য ঝামেলাটা হচ্ছে। কারণ কি সবাই কি করতে চায়, সবাই তার স্টেটের বা রাজ্যের আয়তনটা বাড়াতে চায়। ব্যাপারটা বুঝো কি হচ্ছে, প্রত্যেকটা রাষ্ট্র চাই শাসন করতে। এবং এখানে র্যাটজেল বলেন যার বেশি শক্তি, কি বলেন, যার বেশি শক্তি, যার বেশি বা যে বেশি শক্তিশালী, লিখছি না, যে বেশি শক্তিশালী সেই হচ্ছে কি তোমার কোন একটা রাজ্য বা কোন একটা স্টেটকে সেই শাসন করবে। সেই সময়ের কথা তুমি ভাবো, 1871 এর সেই সময়ের কথা উনি বলেছিলেন এই বই অ্যানথ্রোপো জিওগ্রাফিতে, যে বেশি শক্তিশালী সেই কিন্তু রাষ্ট্রকে শাসন করবে। ব্যাপারটা বুঝো ভালো করে। কিন্তু এটাই তো এখন হচ্ছে। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, জাপান, এরা হচ্ছে কি শক্তিশালী দেশ, শক্তিধর দেশ। এরা কি করছে, এরা সমস্ত দেশগুলোকে নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। যেহেতু যেহেতু তোমার হচ্ছে কি র্যাটজেল কি ছিলেন, জার্মান ছিলেন। জার্মানিরা হচ্ছে কি তোমার উন্নত যে হিউম্যান রেস, সেই হিউম্যান রেস এর হচ্ছে কি প্রজাতিভুক্ত। তারা নিজেদেরকে সর্বেসর্বা মনে করে যে আমরাই হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ মানুষ, আমরাই হচ্ছি তোমার হচ্ছে গিয়ে শক্তিধর দেশ, যারা কি সমস্ত ওয়ার্ল্ডের বিশ্ব সমস্ত দেশকে আমরাই শাসন করব। তার মানে যার শক্তি বেশি সেই করবে শাসন। লেবেনসাউমে এই কথাগুলি কিন্তু বলা আছে। ঠিক আছে, তার মানে দেখো এখানে র্যাটজেল কি বলতে চেয়েছেন, র্যাটজেল বলতে চেয়েছিলেন যে স্টেট এখানে হচ্ছে কি তোমার একটা জীবন্ত সত্তা। অর্গানিক স্টেটের ধারণা তাহলে কে দিয়েছিলেন না র্যাটজেল দিয়েছিলেন। র্যাটজেল, আমি যদি লিখি ফ্রেডরিক র্যাটজেল, না অর্গানিক স্টেটের ধারণা, এই অর্গানিক স্টেট মানে কি জীবন্ত স্টেট, জীবন্ত স্টেটের ধারণা কে দেন না র্যাটজেল দেন। কোথায় দেন না লেবেনস্ট্রমে দেন। এখানে কি বলা হয়, এখানে হচ্ছে গিয়ে স্টেটের একটা হচ্ছে গিয়ে বৃদ্ধি আছে এবং বিকাশ আছে, এবং তার লাস্টে ডিস্ট্রয় হয়ে যাবে। সে একটা জায়গাতে এসে সমস্ত কিছু তার মধ্যে তোমার হচ্ছে গিয়ে সমস্ত তার মধ্যে ভেঙে যাবে। যেটা আমরা দেখেছি, তুমি প্রত্যেকটা সিভিলাইজেশনকে এক্সাম্পল তুমি তুলে নাও, পিক করে নাও, মিশরীয় সভ্যতা বলো বা আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বলো বা মেসোপটেমিয়ান সিভিলাইজেশন বলো। ঠিক আছে, প্রত্যেকটা সিভিলাইজেশন সেই সময়ের হাইলি ডেভেলপড সিভিলাইজেশন ছিল, সেগুলো একটা সার্টেন টাইমের পর কিন্তু আস্তে আস্তে অবলুপ্ত হয়ে গেছে। তার মানে কি স্টেটেরও একটা বিকাশ আছে, ডেভেলপমেন্ট আছে, এবং ধ্বংস হয়ে যায় আস্তে আস্তে। তার মানে এখানে উনি বলতে চেয়েছেন, এখানে র্যাটজেল কি বলতে চেয়েছেন না র্যাটজেল বলতে চেয়েছেন যে হচ্ছে কি আমাদের যার বেশি শক্তি সেই কিন্তু সমস্ত তোমার হচ্ছে কি দেশগুলোকে আধিপত্য বিস্তার করবে দেশের উপর, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এইটা গেল লেবেনসাউমের ধারণা। আমি কি বলেছি যে অ্যানথ্রোপোজিওগ্রাফিতে দুটো মেন, একটা হচ্ছে লেবেনসাউম আর একটা হচ্ছে সিমিলার লোকেশন লিড টু সিমিলার মোড অফ লাইফ। এটা জিনিসটা কি
উনি বারবার ফ্যাক্টর হিসেবে কি বলেছেন, লোকেশন। তার মানে আমরা যদি এখানে বলি যে রাজ্যেল, আমরা যে নিয়ন্ত্রণবাদ কথাটা বলছি, এখানে নিয়ন্ত্রণবাদ কোথা থেকে আসছে? উনি কিন্তু বারবার কিসের কথা বলছেন, দেখো উনি বারবার বলছেন স্টেটের কথা, রাজ্যের কথা। তার মানে কি ওনার ফ্যাক্টর হচ্ছে গিয়ে, ওনার ফ্যাক্টর কি, ওনার ফ্যাক্টর হচ্ছে স্টেট, বা আমরা বলতে পারি স্পেস, বা আমরা বলতে পারি লোকেশন, বা আমরা বলতে পারি বাউন্ডারি। ঠিক আছে, বাউন্ডারি। তার মানে ওনার ফ্যাক্টর এগুলো, উনি স্টেট, স্পেস, লোকেশন এবং বাউন্ডারি, এগুলো এই করছে কাকে, কোন একটা দেশকে। দেশটা কি হবে, দেশটা শক্তিশালী হবে না শক্তিশালী হবে না। ঠিক আছে, বিশেষ করে কি রাজ্যেল, বিশেষ করে তোমার হচ্ছে গিয়ে ফাদার অফ পলিটিক্যাল জিওগ্রাফিও বলে দেখবে রাজ্যেলকে। ঠিক আছে, এবার মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা, মানবীয় ভূগোলের জনকও কিন্তু রাজ্যেলকে বলা হয়। ঠিক আছে, তাহলে রাজ্যেলের ফ্যাক্টর হচ্ছে এগুলো স্টেট, স্পেস, লোকেশন এবং হচ্ছে বাউন্ডারি। পরীক্ষাতে যদি কোশ্চেন দেয় তাহলে এখান থেকেও দিতে পারে যে কোন কোন ফ্যাক্টর গুলোকে উনি কাজে লাগিয়েছিলেন, স্টেট, স্পেস, লোকেশন এন্ড বাউন্ডারি। তাহলে আমরা সেকেন্ড পয়েন্টে চলে আসি, কি বলেছেন, সিমিলার লোকেশন লিডস টু সিমিলার মোড অফ লাইফ। তার মানে একই ধরনের অবস্থান, একই ধরনের লাইফস্টাইলকে সাপোর্ট করে। তার মানে কি, তার মানে লোকেশন বলতে উনি কি বুঝিয়েছেন, লোকেশন বলতে উনি প্রথমেই বুঝিয়েছেন জলবায়ুগত মিল। এটা মুছে দিই তাহলে বুঝতে পারবেন, লিখি। তাহলে লোকেশন বলতে কি, লোকেশনের প্রথমে আছে কি জলবায়ুগত মিল। দু নম্বর আছে গিয়ে পার্বত্য অঞ্চল, এগুলো মিল, পার্বত্য অঞ্চলগত মিল। তারপরে আছে সমুদ্র দ্বারা পরিবেষ্টিত, লোকেশন বলতে উনি কি বুঝেছেন, লোকেশনের প্রথমে আসছে আমি বলছি জলবায়ুগত মিল, পার্বত্য অঞ্চলগত মিল এবং সমুদ্র দ্বারা পরিবেষ্টিত মিল। এইবার এটাকে বোঝার জন্য তোমাদেরকে একটা উদাহরণ নিতে হবে। উদাহরণ কি না, উনি উদাহরণ দিয়েছেন সেই সময় 1870-71 সালের কথা যেহেতু বইয়ে আছে, উনি উদাহরণ দিয়েছিলেন হচ্ছে কি ব্রিটেন, ব্রিটেন এবং হচ্ছে গিয়ে জাপান। এই দুটো সেই সময়ের 1870-71 সালে মানে 19 সেঞ্চুরিজের দিকে এই দুটো দেশ ছিল শক্তিশালী, ব্রিটেন এবং জাপান। এখন এই দুটো দেশ কেন শক্তিশালী হয়েছে এটা আইডেন্টিফাই করতে উনি প্রথমেই এই লোকেশনের কথা বলেছেন। ঠিক আছে, এবং সেখানে কিসের কথা বলেছেন, জলবায়ুগত মিল, পার্বত্য অঞ্চলগত মিল এবং সমুদ্র দ্বারা পরিবেষ্টিত মিল। এখন জলবায়ুগত মিল মানে কি, মানে এখানে যে জলবায়ু, ব্রিটেন এবং জাপানের জলবায়ু কিন্তু সেম, নাতিশীতোষ্ণ জলবায়ু। তাহলে এখানে একটা সেম আমরা মিল পেলাম। দু নম্বর হচ্ছে কি এই দুটো জায়গায় জাপান এবং ব্রিটেন, ঠিক আছে, জাপান এবং ব্রিটেন এই দুটো জায়গায় হচ্ছে কি পাহাড়ি অঞ্চল, পাহাড় দিয়ে ঘেরা আছে। পাহাড় দিয়ে ঘেরা থাকার ফলে কি হয়েছে, সেখানে নর্মালি চাষবাস কিন্তু হয় না, তাদেরকে রিসোর্সের জন্য ডিপেন্ড করতে হয় কিন্তু অন্য কোনো স্টেট বা অন্য কোনো রাজ্য বা আশেপাশের কোনো পার্শ্ববর্তী অঞ্চলের উপর। দু নম্বর হচ্ছে কি সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। তার মানে কি এই দুটো ব্রিটেন এবং জাপানকে যদি ভালো করে দেখো, ইউরোপের যে ব্রিটেন হচ্ছে কি সমস্ত অঞ্চলটা দেখবে সমুদ্র দ্বারা ঘেরা, এবং সেই সময় ব্রিটেন কি ছিল না, ব্রিটেন ছিল হচ্ছে কি তোমার সামুদ্রিক যে হচ্ছে কি জলপথে কিন্তু শক্তিশালী ছিল, নাভাল যে পাওয়ারটা ছিল সেটা হচ্ছে কি ব্রিটেনের শক্তিশালী ছিল। জাপানও সেম টু সেম, জাপানও তোমার হচ্ছে কি নৌকা পথ, জলপথে যে নৌকা বা নাভাল পাওয়ার যেটা আমরা বলি সেটা কিন্তু শক্তিশালী ছিল। তাহলে দেখো আমরা মিল অনেক রকম পাচ্ছি, এখানে 3 রকমের মিল পাচ্ছি। এই 3 রকম মিল যেহেতু একই রকম হচ্ছে, ঠিক আছে, তার জন্য কি হয়েছে, ব্রিটেন এবং জাপান বলছে সেই সময়ের শক্তিশালী দেশে পরিণত হয়েছে। আমি আরেকবার রিপিট করছি এই জায়গাটা,
উনি কি বলছেন, সিমিলার লোকেশন লিডস টু সিমিলার মোড অফ লাইফ। ঠিক আছে, এটাকে আমি যদি আরো সহজভাবে বলি, তো এটা অন্যভাবে হবে যে হান্টিংটনে যখন আসবো তখন এটা আরো জলবায়ুগত নালে চলে যাবে। তাহলে দেখো উনি কি আইডেন্টিফাই করছেন, ওরা ব্রিটেন এবং জাপান, ব্রিটেন এবং জাপানকে উনি তুলে নিচ্ছেন এবং বলছেন যে এখানের যেহেতু জলবায়ুগত মিল আছে, পার্বত্য এবং চারিদিকটা পার্বত্য দিয়ে ঘেরা, এখানে চাষবাস হয় না, এরা অন্যের উপর ডিপেন্ডেড, এবং এদের পাওয়ার কি, যেহেতু সেই সময় ফ্লাইট ছিল না, এরোপ্লেন ছিল না, তাদের শক্তি কি ছিল না, জলপথ, জলপথে নৌকা বা জাহাজ তাদের তোমার শক্তিশালী ছিল। এই জন্য কি হয়েছে, এই জন্য এই দুটো রাষ্ট্র ব্রিটেন এবং জাপান সেই সময় শক্তিশালী দেশে পরিণত হয়েছিল। এবং এখানের মানুষদের লাইফস্টাইল, জীবনযাত্রা একই রকমের ছিল। সেই জন্য তুমি অ্যাট প্রেজেন্ট যদি দেখো ব্রিটেন এবং জাপান, আমরা কি সেগুলো উন্নত দেশের পর্যায়ে ফেলি আর কি। তারা হচ্ছে গিয়ে তোমার ডেভেলপমেন্টের, আমাদের যদি আমাদের রেসপেক্টিভে ধরো, তারা ডেভেলপমেন্টের হচ্ছে গিয়ে এক্সট্রিম লেভেলে আছে এই দুটো দেশ কিন্তু। তাহলে ওনার মতে এই যে মিল যদি থাকে, সিমিলার লোকেশন লিডস টু সিমিলার মোড অফ লাইফ। ঠিক আছে, উনি এটাই কিন্তু বোঝাতে চেয়েছেন। তাহলে এইটা গেল তোমার ফ্রেডরিক র্যাডজেলের নিয়ন্ত্রণবাদের কনসেপ্ট। ঠিক আছে, আমি আরেকবার ছোট করে বলে দিচ্ছি এটা সুবিধার জন্য, যে র্যাডজেল অনুপ্রাণিত হয়েছিলেন কার দ্বারা, না হচ্ছে গিয়ে তোমার চার্লস ডারউইনের যে বইটি ছিল অরিজিন অফ স্পিসিস, সেই বইটি দ্বারা প্রভাবিত হয়ে তিনি রচনা করেন অ্যানথ্রোপোজিওগ্রাফি। সেই অ্যানথ্রোপোজিওগ্রাফি রচনা করেছিলেন। সেই বইয়ে কি ছিল না, সেই বইয়ে লেবেনস্ট্রমের ধারণা ছিল, এবং 2 নম্বর ছিল সিমিলার লোকেশন লিডস টু সিমিলার মোড অফ লাইফ। লেবেনস্ট্রম মানে উনি বলেছেন যে লিভিং স্পেস অর লিভিং স্টেট। ঠিক আছে, এই দুটোর কথা বলেছেন। উনি বলেছেন যে প্রত্যেকটা স্টেট বা প্রত্যেকটা রাজ্যের কি হয়, একটা ডেভেলপমেন্ট হয়, শৈশব থাকে, যৌবন থাকে, তারপর আস্তে আস্তে কি হয়, বৃদ্ধির দিকে যায়, এবং সেটা একটা ভুতুড়ে শহর বা নেক্রোপলিসে পরিণত হয়। ঠিক আছে, এই ধারণাটাকে কনসেপ্ট করে আজকে পলিটিক্যাল যত ইস্যু আছে, এবং যার যত শক্তি সে সমস্ত দেশকে শাসন করবে, এই জিনিসগুলোকে বেস করে কিন্তু আজকের পলিটিক্যাল যে ইস্যুগুলো কিন্তু সেগুলো এর তোমার হচ্ছে গিয়ে অ্যানথ্রোপোজিওগ্রাফি যে 1871-এ, ঠিক আছে, এটাকে বেস করেই কিন্তু হচ্ছে। পলিটিক্যাল জিওগ্রাফির এটা একটা বিশাল ইম্পর্টেন্ট বুক কিন্তু আমরা বলতে পারি, অ্যানথ্রোপোজিওগ্রাফি যে বইটা, সেই বইটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেলাম দুটো, না একটা হচ্ছে লেবেনস্ট্রাউম আর একটা হচ্ছে কি তোমার সিমিলার লোকেশন লিডস টু সিমিলার মোড অফ লাইফ। ঠিক আছে, এরপরে চলে যাবে, এটা হচ্ছে র্যাডজেলের। তাহলে র্যাডজেলের ফ্যাক্টর ছিল কি, স্টেট, স্পেস, লোকেশন এবং হচ্ছে কি বাউন্ডারি। ঠিক আছে, তাহলে এটা গেল একজনের, ফ্রেডরিক র্যাডজেলের। এরপরে আসবো গিয়ে তোমার এলেন চার্চিল স্যাম্পেল। আমরা জানি যে এরা এরা হচ্ছে প্রধান সাপোর্টার। স্যার একটা কথা বলছি, বলো। বলো। ছিল লেবেনস্ট্রমের ধারণা। বলো বলো, তোমার কথা কথা কেটে আসছে। সুমন বলো। বলো, ক্লাস হচ্ছে, তুমি তো ওই লিঙ্কে ঢুকে যাও, যেটা তোমাকে পাঠিয়েছিলাম, ওখানেই হচ্ছে, দেখো। না, আমি তোমাকে এনরোল করে রাখতে বলেছিলাম না? হ্যালো, নোটিফিকেশন চলে যাবে, দেখো কি হয়েছে। হ্যাঁ বলো সুমন, বলো। বলছি শোনা যাচ্ছে, আওয়াজটা ক্লিয়ার আসছে? আমি বলছি হ্যাঁ, র্যাডজেলের যে লেবেনস্ট্রমের মাধ্যমে র্যাডজেল শুধুমাত্র জায়গার কতটা গুরুত্ব, জায়গার জন্য ঝামেলা, জায়গার জন্য দেশ কতটা বড়, সেগুলো বলতে চাইলো।
এবং সিমিলার লোকেশন লিডস টু সিমিলার মোড, মানে যে সমস্ত দেশগুলির মধ্যে জলবায়ুগত বলুন, পার্বত্য অঞ্চলগত বলুন এবং সামুদ্রিক অবস্থান বলুন, সেগুলোর ভিত্তিতে প্রকৃতি যে মানুষকে কতটা শক্তিশালী করে তুলছে, সেটাই তো মূল কথা। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। প্রকৃতি যে এটা লিখে মানুষকে নাও। কতটা শক্তিশালী করছে প্রকৃতির বন্ধন দিয়ে, সেটাই মূল বক্তব্য র্যাটজেলের। প্রকৃতির বন্ধন নয়, প্রকৃতির যে এজেন্ট, উনি এজেন্ট কাকে ব্যবহার করেছেন? প্রকৃতির যে এজেন্ট উনি ব্যবহার করেছেন রাষ্ট্রকে। কমিয়ে রেখেছে যে প্রকৃতি দ্বারা মানুষ সম্পূর্ণভাবে আবদ্ধ, প্রকৃতি শ্রেষ্ঠ, প্রকৃতির দ্বারাই কিন্তু রাষ্ট্র মানে মানুষরা অবস্থিত, এটাই তো মূল বক্তব্য তার। তারপরে কার মতবাদ আসছে স্যার? এগুলো কি লিখবো না এমনি মোটামুটি শুনে রাখবো? শুনে রাখো, দুই একটা লিখেও রাখতে পারো, ঠিক আছে? ঠিক আছে, না আমার তো বুঝতে পারছি না ব্যাপারটা আছে, সেই কারণে বলছি। ঠিক আছে, হ্যাঁ, তুমি শুনে রাখো। ঠিক আছে, আমি পরে করলো ওগুলো বলছি। এইবার দেখো আসছি এলেন, আমি কি বলেছি যে প্রত্যেকজন সাপোর্টার যারা ছিলেন নিয়ন্ত্রণবাদের, তারা তাদের নিজের মতো করে এক একটা এজেন্টকে তুলে ফেলেছেন। র্যাটজেল কি এজেন্টকে তুলেছিলেন না, র্যাটজেল তুলেছিলেন স্টেটকে। ঠিক আছে, র্যাটজেল তুলেছিলেন স্টেটকে, যেমন এলেন চার্চিল স্যাম্পেল তুলবেন কি না টপোগ্রাফিকে, যে ভূমিরূপকে, এবং হান্টিংটন তুলবেন ক্লাইমেটকে, জলবায়ুকে তুলবেন। তার মানে কি, প্রকৃতির যে বিভিন্ন এজেন্ট গুলো আছে, সেই এজেন্ট গুলো কিভাবে হিউম্যানের সোশিও ইকোনমিক ফ্যাক্টর, কালচার, লাইফস্টাইলকে প্রভাবিত করছে, সেগুলো ওনারা কিন্তু ব্যাখ্যা করতে চেয়েছেন। র্যাটজেলের যে কনসেপ্টটা সেটা আমরা দেখলাম, যে র্যাটজেল কি ব্যাখ্যা করছেন, র্যাটজেল ব্যাখ্যা করছেন স্টেটকে, স্টেট কিভাবে প্রভাবিত করছে মানুষের জীবনযাত্রাকে, মানুষের লাইফস্টাইলকে, উনি সেটা দেখালেন, আমরা সেটা দেখলাম। দুটো মেন, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, দুটো মেন, একটা হচ্ছে লেবেনস্টাউন কনসেপ্ট, আর একটা হচ্ছে কি সিমিলার লোকেশন লিডস টু সিমিলার মোড অফ লাইফ। এবার লোকেশনের কথা বলতে উনি কি বলেছেন? লোকেশনে বলতে উনি বলেছেন হচ্ছে কি জলবায়ুগত মিল। 2 নাম্বার উনি বলেছেন যে মাউন্টেনিয়াস এরিয়া, মানে আশেপাশে পাহাড় পর্বত থাকবে, তার মধ্যে কি রিসোর্স থাকবে না, তাকে রিসোর্স অন্যের উপর ডিপেন্ড হতে হবে। ডিপেন্ড হতে গেলে তোমাকে কি করতে, তোমাকে শক্তিশালী হতে হবে। এবং থার্ড লোকেশনের কথা বলতে উনি নাভাল পাওয়ারকে বা নৌকা শক্তির কথাকে উনি বলেছেন, র্যাটজেলের কথা বলছি। তাহলে যার নাভাল পাওয়ার বেশি, নৌকা শক্তি বেশি, সে আধিপত্য কিন্তু বিস্তার করবে। যেমন উনি কোন দুটো স্টেটকে তুলেছিলেন, একটা হচ্ছে ব্রিটেন, একটা জাপান। 1870s বা মিড 19 সেঞ্চুরিতে ব্রিটেন এবং জাপান সেই সময় শক্তিশালী ছিল। ব্যাপারটা কনসেপ্টে ক্লিয়ার হলো? আগে নিয়ন্ত্রণবাদের ব্যাপারটা ক্লিয়ার করো, যে নিয়ন্ত্রণবাদে আমরা পড়েছি যে প্রকৃতি মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে, এটা তো আমরা সবাই মোরলেস জানি কম বেশি। এখন ব্যাপার হচ্ছে প্রকৃতির বিভিন্ন এজেন্ট গুলো, যেমন র্যাটজেল কি স্টেট, এলেন চার্চিল স্যাম্পেল কি করবেন না, এলেন চার্চিল স্যাম্পেল টোপোগ্রাফিকে, আবার হান্টিংটন কি করবেন না জলবায়ুতে। তাহলে বিভিন্ন এজেন্ট গুলো কিভাবে হিউম্যানের তোমার হচ্ছে গিয়ে এফেক্ট করছে, বা হিউম্যানের লাইফস্টাইলকে কিভাবে প্রভাবিত করছে, সেইগুলো বিভিন্ন দার্শনিক বা বিভিন্ন ভৌগোলিক আলোচনা করেছেন। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আমরা সেকেন্ডে যাব। সেকেন্ডে হচ্ছে কি এলেন চার্চিল স্যাম্পেল। ইনি একজন কি মিস এলেন চার্চিল স্যাম্পেল, বিয়ে হয়নি। তো ব্যাপার হচ্ছে গিয়ে ইনি একজন ছিলেন আমেরিকান, ইউএসএ, খুব বড় ফ্যামিলির একজন তোমার মহিলা ছিলেন। তো উনি 1871 সালে র্যাটজেল যে বইটা লিখেছিলেন, কি বইটা লিখেছিলেন না অ্যানথ্রোপোজিওগ্রাফি। ঠিক আছে, অ্যানথ্রোপোজিওগ্রাফি দ্বারা বইটি দ্বারা গিয়েছিলেন, প্রভাবিত হয়েছিলেন। কোনো না কোনো বই দ্বারা এনারা কিন্তু প্রভাবিত হয়েছেন। তাহলে র্যাটজেল 1871 সালে যে বইটি লিখেছিলেন অ্যানথ্রোপোজিওগ্রাফি, সেই বইটি দ্বারা এলেন চার্চিল যে স্যাম্পেল, সেই স্যাম্পেল কিন্তু প্রভাবিত হয়েছিলেন। এবারে একটা গল্পের মতো শোনো, আমি বলছি। এলেন চার্চিল স্যাম্পেল বইটি পড়লেন, অনেকেই পড়েছেন সেই বইটি, এখনো সেই বইটি ফেমাস কিন্তু, র্যাটজেলের অ্যানথ্রোপোজিওগ্রাফি। তো অ্যালেন চার্চিল স্যাম্পেল 1871 সালে বইটি পড়লেন। বইটি পড়ার পর উনি সবে সবে তখন গ্রাজুয়েট হয়েছেন, সরি গ্রাজুয়েট হয়নি, হাই স্কুল উনি পাস করেছেন। তো সেই সময় পড়ার পর ওনার ইচ্ছা হলো যে আমি র্যাটজেলের কাছেই কিন্তু পড়াশোনা করবো, প্রফেসর র্যাটজেলের কাছেই কিন্তু আমি নিজেকে সঁপে দিয়েছি। ঠিক আছে, তো এই যে একটা পড়ার ইচ্ছা নিয়ে উনি কি করলেন, উনি চলে আসলেন, যেহেতু র্যাটজেল ছিলেন কোথাকার না, জার্মানি ছিলেন।
উনি আমেরিকা থেকে, যেহেতু অনেক ওনার অ্যালেন চাচির স্যাম্পেল কি হাইফাই ফ্যামিলির মেয়ে ছিলেন, তার হচ্ছে কি একমাত্র মহিলা ছিলেন বা মেয়ে ছিলেন, ওনার বাড়িতে অর্থাভাব কখনোই ছিল না। তো সেই সময় ভাবো 1800 তোমার হচ্ছে কি ওই 80 দশকে 80 দিকে উনি কি 80-85 দিকে উনি কি করেন, উনি হচ্ছে কি তোমার হচ্ছে কি জার্মানি চলে আসেন, হামবুর্গে। ঠিক আছে, ওখানে গিয়ে সরাসরি রাজ্জেলের সাথে দেখা করেন। এটা গল্পের মতো শোনো, তাহলে দেখো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হবে। যে রাজ্জেলকে বলেন যে স্যার আমি কিন্তু আপনার কাছে শিখতে চাই, বা আপনি আমার সাথে কাজ করতে চাই, বা আমি আপনাকে গুরুদেব হিসাবে মেনে নিয়েছি, ঠিক আছে, আমাকে নিয়ন্ত্রণবাদের সমস্ত কিছু লেকচার আমি আপনার অ্যাটেন্ড করতে চাই। কিন্তু সেই সময় কি হয়েছিল, সেই সময় রাজ্জেল ডিনাই করেছিলেন যে না, এখানে এই সিস্টেম নেই, কোয়েড এডুকেশন সিস্টেম নেই, মহিলাদের জন্য আলাদা কিন্তু পড়ার কোনো ব্যবস্থা নেই। তো পরবর্তী ক্ষেত্রে উনি চ্যান্সেলরকে ব্যাপারটা জানিয়েছিলেন যে আমি পড়তে চাই, নিয়ন্ত্রণবাদ সম্পর্কে জানতে চাই, আমি রাজ্জেলকে আমার নিজের গুরু মনে করি। ঠিক আছে, তো সেই সময় কি হয়, সেই সময় কাউন্সিলর কিন্তু অনুমতি দেন। ওই তোমার হচ্ছে কি যিনি মেন দায়িত্বে ছিলেন ইউনিভার্সিটির, তো দায়িত্বে এমন ভাবে কন্ডিশন হয়েছিল যে ঠিক আছে তুমি কিন্তু পড়তে পারো রাজ্জেলের কাছে। তো হচ্ছে কি মাঝখানে কি হয়েছিল, মাঝখানে কার্টেন দেওয়া থাকবে, পর্দা দেওয়া থাকবে, পর্দা তুমি এ পাশে বসবে, তোমার জন্য ঢোকা বেরোনোর রাস্তা কিন্তু আলাদা থাকবে। ঠিক আছে, তো উনি তো যেহেতু পড়তে এসছেন, আর তো কিছু করতে আসেননি, উনি যেহেতু পড়তে এসেছিলেন রাজ্জেলের কাছে, ঠিক আছে, সেই জন্য কি ছিল, উনি এটাতেই সম্মতি নিয়ে নিয়েছিলেন যে হ্যাঁ আমি ঠিক আছে, আমি তো কথাটা শুনতে পাবো স্যারের। তো এই করতে করতে কি হলো, এই করতে করতে উনি কিন্তু গ্রাজুয়েট হয়ে গেলেন। কি ওই কার্টেনের বাইরে থেকে, মানে রাজ্জেলকে কিন্তু দেখতে পেতেন না। ঠিক আছে, ওই পর্দার এপার থেকে কিন্তু পড়াশোনা শুনতেন, লেকচার শুনতেন, লিখে রাখতেন। ঠিক আছে, যেহেতু সেই সময় কোয়েড এডুকেশন সিস্টেম জার্মানিতে কিন্তু চালু হয়। ঠিক আছে, এরপরে দেখা ব্যাপার হচ্ছে গিয়ে পড়াশোনা করার পর যখন গ্রাজুয়েশন কমপ্লিট হলো, তখন রাজ্জেলকে বললেন যে স্যার তাহলে আমি এবারে কি করব। রাজ্জেল দেখলেন যে এ তো অনেক মানে তোমার হচ্ছে কি অর্থের অবস্থা ভালো, ঘরের অবস্থা ভালো, একে কি করা যায়, উনি বললেন তুমি ঘোরো, ট্রাভেল করো, তুমি ট্রাভেল করতে করতে যা যা দেখবে সেগুলো কিন্তু তোমার ডায়েরিতে লিখে রাখবে। ঠিক আছে, সেই অনুযায়ী যেহেতু রাজ্জেলকে উনি গুরু মনে করতেন, সেই জন্য তোমার হচ্ছে কি রাজ্জেলের কথা কিন্তু উনি ফেরাতে পারেননি। স্যাম্পল কি করেন, ইউরোপ, তারপর হচ্ছে কি মধ্য এশিয়া, তারপর হচ্ছে কি তোমার রাশিয়া, তারপরে তোমার জার্মানি অবশ্যই ঘোরেন, তারপর হচ্ছে কি তোমার লাস্টে তোমার হচ্ছে কি চীনে পৌঁছান, বিভিন্ন জায়গায়। এবং তিনি ট্রাভেল করেন কিসের সাহায্যে, বাই হর্স, ঘোড়ার সাহায্যে। এবং বিভিন্ন জায়গাতে গিয়ে কোথাও তিনি কখনো প্লেন এরিয়াতে গেছেন, কখনো মাউন্টেন এরিয়াতে গেছেন, আবার কখনো কোস্টাল এরিয়াতে গেছেন। বিভিন্ন জায়গাতে গিয়ে ওনার যা যা চোখে পড়েছেন উনি কিন্তু একটা ডায়েরিতে, ওনার যে ডায়েরি ছিল সেই ডায়েরিতে কিন্তু লিখে রেখেছিলেন। পরবর্তীতে 1911 সালে সেই ডায়েরিটি একটি বই হিসেবে পাবলিশ হয়। সেই বইটির নাম কি, ইনফ্লুয়েন্সেস অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট। তাহলে 1911 সালে উনি একটি বই পাবলিশ করেন। বই পাবলিশ করেন না, ওনার যে ডায়েরিটা ছিল সেটাই ইনফ্লুয়েন্সেস অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট হিসেবে কিন্তু পাবলিশ হয়। এইবারে এই বইটাতে কি ছিল, উনি কি কি লিখেছেন, উনি কিন্তু ভ্রমণের অভিজ্ঞতার সাথে কি লিখেছেন, টোপোগ্রাফি। উনি লিখেছেন যে ভূমিরূপ, ভূমিরূপ কিভাবে মানুষের লাইফস্টাইলকে কিন্তু চেঞ্জ করে। তাহলে দেখো ফ্যাক্টর কি এখানে, এখানে ফ্যাক্টর হচ্ছে গিয়ে ভূমিরূপ, আমরা বলতে পারি ভূমিরূপ, ল্যান্ডফর্ম। যেমন হচ্ছে কি কি মাউন্টেন, মাউন্টেন, তারপর হচ্ছে গিয়ে প্লেন, তারপর হচ্ছে গিয়ে কোস্টাল এরিয়া। এই যে এরিয়া গুলো আছে বা এই যে ভূমিরূপ গুলো আছে, এই ভূমিরূপ গুলো জীবনযাত্রাকে মানুষের জীবনযাত্রাকে কিভাবে প্রভাবিত করে তিনি কিন্তু উপস্থাপিত করেছেন। এইবারে দেখো কিভাবে উপস্থাপিত করে উনি বলেছেন। আমরা এটা দুটো ছকে করতে পারি, একদিকে লিখো বা শোনো, এদিকে মন দিয়ে, তাহলে বুঝতে পারবে। তাহলে বইটার নাম লিখে নিয়েছি, ইনফ্লুয়েন্সেস অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট, এটা মুছে দিলাম। 1911 সালে এটা পাবলিশ হয়েছিল।
একদিকে হচ্ছে কি তোমার মাউন্টেন, আর একদিকে হচ্ছে প্লেন, প্লেনস আর মাউন্টেন্স। এখানে উনি বলছেন যে এই দুটো যে ল্যান্ডফর্ম আছে, এই দুটো ল্যান্ডফর্ম হচ্ছে কি মানুষের লাইফস্টাইলকে, মানুষের খাদ্যাভ্যাসকে, মানুষের চরিত্রকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। প্রথমে কি না, মাউন্টেন এরিয়াতে উনি গিয়ে দেখছেন যে মাউন্টেন এরিয়াতে যে সমস্ত লোক বাস করে বা জনবসতি দেখা যায়, সেখানের মানুষগুলোর বৈশিষ্ট্য তারা খুবই সহজ এবং সরল, ঠিক আছে, অর্থোডক্স টাইপের, মানে পুরনো মডেলের, অর্থোডক্স বলতে পারি, পুরনো আদতের, পুরনো ভাব ধারা লিখো, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি তাদের সহজ খাদ্যাভ্যাস। 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার হচ্ছে এরা খুব শান্তিপ্রিয়, শান্তিপ্রিয়। তার মানে মাউন্টেন এরিয়াতে তিনি যখন ট্রাভেল করছেন, তখন বিভিন্ন মাউন্টেন এরিয়াতে উনি গেছেন, আলপসে গেছেন, ঠিক আছে, তোমার ককেশাসে এসছেন, তারপর আবার চায়নার দিকে গেছেন, ঠিক আছে, তখন ওখানে কি কি দেখছেন যে তিনি একটা সেম প্যাটার্ন লক্ষ্য করছেন যে মাউন্টেন এরিয়াতে যারা বসবাস করছে তারা কি, তারা সরল হয়, সরল টাইপের, সাদা সিধা বলি না, সাদা সিধে টাইপের, মানে কোনো খারাপ চিন্তা নেই, বাজে চিন্তা নেই, তারা লোক ঠকানো যায় না। 2 নাম্বার হচ্ছে কি তারা পুরনো ভাবধারা, মানে ওল্ড মডেল বা ওল্ড ফ্যাশন আমরা বলতে পারি। 2 নাম্বার হচ্ছে তাদের সহজ খাদ্যাভ্যাস, মানে তাদের খাবার হচ্ছে গিয়ে অত, আমরা যেমন কি অত বিভিন্ন রকমের খাবার খেতে ভালোবাসি, ঠিক আছে, ওদের সহজ খাদ্যাভ্যাস, ঠিক আছে, ডাল ভাত হলে ওইটা হয়ে যায়, এরকমটা আর কি উনি বলতে চাইছেন। এবং 3 নাম্বার হচ্ছে কি উনি এখানে যে মানুষগুলো হচ্ছে শান্তিপ্রিয়, মানে অত ঝুট ঝামেলায় তারা কিন্তু যেতে চায় না। সেই অনুপাতে, যখন তিনি প্লেন এরিয়াতে যাচ্ছেন, তখন উনি দেখছেন যে এখানকার মানুষগুলো কিন্তু নতুন ভাবধারা। তার মানে এদের মধ্যে সবসময় একটা চিন্তাধারা কাজ করছে, নতুন কিছু ইনোভেটিভ আইডিয়া কাজ করছে, যেটা নতুন কিছু করতে চায়, ঠিক আছে, নতুন ভাবধারা। 2 নাম্বার হচ্ছে কি এরা কিন্তু খুব একটা সহজ সরল টাইপের নয়। 3 নাম্বার আমরা বলতে খাদ্যাভ্যাস হচ্ছে কি, 2 নাম্বারই বলতে পারি যে খাদ্যাভ্যাস হচ্ছে কি জটিল বা কঠিন। খাদ্যাভ্যাস জটিল। 3 নাম্বার হচ্ছে কি এরা শান্তিপ্রিয় নয়, শান্তিপ্রিয় নয়, সব সময় এদের মধ্যে কিছু একটা মনে জেগেই থাকে যে আমার জমি বাড়াতে হবে বা এটা করতে হবে, ঠিক আছে, বা মানে ঝুট ঝামেলা আর কি থাকতে বেশি ভালোবাসে, পছন্দ করে, যদিও কেউ ঝুট ঝামেলায় তোমার থাকতে চায় না, কিন্তু উনি এটা অভিজ্ঞতার মাধ্যমে জিনিসটা দেখছেন যে প্লেন এরিয়াতে যখন উনি গেছেন, তখন দেখছে এখানকার মানুষদের হচ্ছে কি নতুন সবসময় মনে চিন্তাধারা কাজ করছে। 2 নাম্বার কি না, এখানে খাদ্যাভ্যাস জটিল, বিভিন্ন রকম খাদ্য প্রণালী, বিভিন্ন রকম, তার বিভিন্ন রকম একটা জিনিসকে বিভিন্ন রকম ভাবে খাচ্ছে, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে কি এরা খুব খুব কিন্তু একটা শান্তিপ্রিয় নয়, তার মানে কখনো কখনো ঝামেলা লেগে আছে, সেটা পারিবারিক হোক, সেটা রাজ্যের মধ্যে হোক, সেটার মধ্যে হোক, বা কোনো হচ্ছে কি ডিভিশনের মধ্যে হোক, কোনো এরিয়ার মধ্যে হোক, মানে সব সময় এই জিনিসটা লেগেই আছে। এবং 4 নম্বরে কথা বলেন যে এখানে মানুষগুলো, যদি আমরা দৈহিক বৈশিষ্ট্য দেখি, মানে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক দেখি বা শারীরিক চরিত্র দেখি বা বৈশিষ্ট্য দেখি, কি পাবো প্রথমেই পাচ্ছি না এদের ছাতি, বুকের ছাতি, যেটা ছাতি হচ্ছে কি চওড়া। এখন কেন চওড়া, না তারা পাহাড়ি অঞ্চলে থাকে, পাহাড়ি অঞ্চলে থাকার জন্য কি হয়, তাদের শ্বাস শ্বাস নিতে আরো, যেহেতু অক্সিজেনের কম আছে, ওই জন্য কি হয়, এক ইয়েতে অনেকটা যেতে অক্সিজেন হয়, সেইভাবে ওদের চেস্টটা কিন্তু ফর্ম হয়েছে, ঠিক আছে, তখন ছাতি চওড়া। সেই অনুপাতে কি এখানে ছাতি কিন্তু চওড়া নয়, ঠিক আছে, নর্মাল আর কি। 4 নাম্বার বলতে পারি নর্মাল, সাধারণ ছাতি, চেস্ট আর কি, ছাতি মানে চেস্ট। এর 5 নাম্বার বলতে পারি যে এখানের মানুষগুলো, মাউন্টেন এরিয়ার যে মানুষগুলো আছে, সেই মানুষগুলোর পা পা কিন্তু ভীষণ শক্ত, পায়ের হচ্ছে কি হাড় ভীষণ শক্ত এবং পা ভীষণ মজবুত, সেই তুলনায় হচ্ছে কি হাত কিন্তু অতটা শক্তিশালী নয়। তাহলে 5 নাম্বার আমি বলতে পারি যে মাউন্টেন এরিয়ার যে সমস্ত লোক, এগুলো সবই কার, এলিফ্যান্ট স্যাম্পলের বই থেকে কিন্তু,
যেগুলো বলা হচ্ছে। তাহলে 5 নাম্বার আমি বলছি যে এখানকার মানুষগুলোর পায়ের তোমার হচ্ছে কি যে পেশি আছে সেই পেশি হচ্ছে খুবই শক্তিশালী। এইদিকে 5 নাম্বার কি না, এটা সাধারণ, এদের মধ্যে কোনো ইয়ে নেই, সাধারণ সাধারণ। তাহলে এইটা গেল মাউন্টেন এবং প্লেন এরিয়ার কিছু মানুষের বৈশিষ্ট্য। এইবারে আসছি দেখো কোস্টাল এরিয়া বা সামুদ্রিক উপকূল সমূহ, বা আমরা বলতে পারি উপকূল এরিয়া। উপকূল অঞ্চলের কি বৈশিষ্ট্য উনি বলেছেন না, এখানের প্রধান বৈশিষ্ট্য বলেছেন যে এখানকার মানুষগুলো কি হয়, এখানে মাঝামাঝি হয়, মানে তারা মোটামুটি তোমার হচ্ছে কি প্লেন এরিয়ার মতো অত তোমার কমপ্লেক্স না, তারা হচ্ছে কি অত ইনোভেটিভ আইডিয়া তাদের মধ্যে নেই। তারপর হচ্ছে কি তারা তারা অত ঝুট ঝামেলাতেও অত ওদের থেকে কম থাকে, তার মানে এরা হচ্ছে কি মাঝারি বা মডারেট, মাঝারি মানের, মাঝারি মানের। 2 নাম্বার বলতে পারি এদের ছাতি বা চেস্ট কি চওড়া কেন হয় চওড়া। এখানে হচ্ছে কি বলছেন যেহেতু এখানের বেশিরভাগ মৎস্যজীবী মানুষের বাস, সেনি কি হয় তারা হচ্ছে কি জলে ডুব দিতে হয়। জলে ডুব দেওয়ার জন্য কি বেশি পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হবে, বেশি পরিমাণে অক্সিজেন দরকার হবে। ঠিক আছে, তার সেই অক্সিজেন দরকার হওয়ার জন্য কি হয় ছাতি বড় হতে হবে। নর্মালি এটা কি হয় একটা জেনেটিক্যালি তোমার অর্ডার, যেটা অটোমেটিক্যালি একটা ইয়েতে হয়ে যায় আর কি, ছাতি চওড়া হবে। 3 নাম্বার বলছে এখানকার মানুষের হাতের পেশি, হাতের পেশি হচ্ছে শক্ত। কেন বলতো, কারণ উপকূল অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কি যদি হিসেবে দেখো না, উপকূল অঞ্চলের মানুষের প্রধান জীবিকা হচ্ছে কি তোমার মৎস্যাহরণ, মাছ। তাহলে সেই সময়ের কথা বলছি 1910-11 সালের কথা বলছি, তাহলে সেই সময় তো অত অত্যাধুনিক টেকনোলজি বের হয়নি। তাহলে কি তাদেরকে যদি মাছ ধরতেই হয় তাহলে কি ব্যবহার করতে হবে না, ওই নৌকা চালাতে হবে। নৌকা চালাতে কি তাদের হাতের যে পেশিগুলো তোমার আস্তে আস্তে শক্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটা গেল উপকূল অঞ্চল। এরপরে তিনি আরেকটা অঞ্চলের ধারণা দেয়, সেটা হচ্ছে গিরিপথ অঞ্চল। গিরিপথ বা পাসেস, গিরিপথ অঞ্চলে মানুষের কি বৈশিষ্ট্য থাকবে না, উনি বলেছেন যে এইখানে যেহেতু তোমার হচ্ছে কি কিছু চাষবাস থাকে না, কাজকর্ম থাকে না, না আছে সমুদ্র না আছে প্লেন, এখানকার মানুষগুলো কি বেশিরভাগ তোমার হচ্ছে কি চৌর্য ভিত্তিক, বা চোর হয় বা দস্যু হয় বা ডাকাত হয়, ডাকাত হয়। এদের প্রধান হচ্ছে চৌর্য ভিত্তিক, এরা হচ্ছে কি চুরিটাই হচ্ছে মেন পেশা। তাহলে এই যে আমি এত কিছু বললাম, তোমার হচ্ছে মাউন্টেন এরিয়া বললাম, প্লেন এরিয়া বললাম, উপকূল বললাম, গিরিপথ বললাম, এখানে একটা জিনিস কি খুবই স্পষ্ট একটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে এলেন চার্চিল স্যাম্পেল। উনি কি বলতে চেয়েছেন, উনি বলতে চেয়েছেন না হচ্ছে গিয়ে আহ, নিয়ন্ত্রণ বাদে নিয়ন্ত্রণ বাদে আমার ল্যান্ডফর্ম বা ভূমিরূপ কি রূপে মানুষের লাইফস্টাইলে প্রভাব বিস্তার করছে। তাহলে দেখো প্রত্যেকটার মত কিন্তু আলাদা আলাদা। জেলের একটা আলাদা কনসেপ্ট ছিল, আবার এলেন চার্চিল স্যাম্পেলের একটা আলাদা কনসেপ্ট। উনি কিন্তু কি ল্যান্ডফর্মকে বা ভূমিরূপকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন, এবং উনি ল্যান্ডফর্মকে অ্যাজ এ ন্যাচারাল এজেন্ট হিসেবে ট্রিট করেন বা দেখছেন। এবং দেখার পর বিভিন্ন জায়গায় ট্রাভেল করার পর উনি বিভিন্ন মানুষের যে বৈশিষ্ট্য, বিভিন্ন ল্যান্ডফর্ম গুলো কি রূপে মানুষের লাইফস্টাইলকে প্রভাব বিস্তার করছে, সেগুলো কিন্তু উনি আলোচনা করছেন। এই পর্যন্ত ক্লিয়ার, এলেন চার্চিল স্যাম্পল অফ দি ক্লিয়ার। ঠিক আছে, ওনার বইটা মনে রাখবো 1911 সালে পাবলিশ হয়েছিল, 1911 সালে পাবলিশ হয়েছিল ইনফ্লুয়েন্সেস অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট নামে যে বইটা সেইটা পাবলিশ হয়েছিল, সেই বইয়ে উনি কিন্তু এই সমস্ত ধারণাগুলো কিন্তু উনি দিয়েছিলেন। এটা গেল একটা। তাহলে 2 নম্বর এটা গেল। এই পর্যন্ত ক্লিয়ার তো। 3 নাম্বার আছে এলসওয়ার্থ হান্টিংটন। 3 নাম্বার এলসওয়ার্থ হান্টিংটন।
ইনিও কি ছিলেন, ইউএসএ ছিলেন। ইনি কি না, ইনি জলবায়ু, ওনার আমরা বলি না জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের সমর্থক কে না, এলসওয়ার্থ হান্টিংটন। তাহলে দেখো প্রত্যেকটা ভৌগোলিক বা প্রত্যেক জন দার্শনিক যারা যারা আছেন, যারা যারা নিয়ন্ত্রণবাদের সাপোর্টার, তারা কিন্তু তাদের মতো করে ব্যাখ্যা করেছেন। এমনটা নয় নিয়ন্ত্রণবাদে, আমরা নিয়ন্ত্রণবাদ বলতে কি পড়েছিলাম যে নিয়ন্ত্রণবাদ প্রকৃতি নিয়ন্ত্রণ করে মানুষকে, তাই তো এটাই তো জেনে এসেছিলাম। কিন্তু দেখো প্রত্যেকটা দার্শনিক বা প্রত্যেকটা ভৌগোলিকের মত কিন্তু আলাদা আলাদা। র্যাটজেলা একরকম বলছেন, তোমার হচ্ছে কি তোমার স্যাম্পেল এক ধরনের বলছেন, হান্টিংটন এক ধরনের বলছেন, প্যাট্রিক গেটস আবার একদম অন্যরকম বলবেন। তাহলে দেখো এলসওয়ার্থ হান্টিংটন কি বলছেন না, উনি প্রাধান্য দিয়েছেন জলবায়ুকে, জলবায়ুকে উনি প্রধান প্রাধান্য দিয়েছেন। তাহলে কি ওনার ফ্যাক্টর কি, এটাকে ফ্যাক্টর বলতে পারি। ওনার ফ্যাক্টর হচ্ছে ক্লাইমেট। ঠিক আছে, উনি একটা বই লেখেন 1920 সালে, যেটা পাবলিশ হয় 1945 সালে। বইটার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি। তাহলে বইটার নাম কি, 1900 পাবলিশড হয়, এটা হচ্ছে বই দ্য প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি। প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি, তাহলে কোশ্চেন হতে পারে যে বইটি কে লিখেছিলেন। তো প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি বইটি এলসওয়ার্থ হান্টিংটন লিখেছেন 1920 সালে, যেটা 1945-এ। এবারে বলি এটা 1945-এ কেন পাবলিশ হয়, 1945 সালে এটা পাবলিশ হয়। দ্য প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি শুধুমাত্র একটা বিষয়ের উপর লিখিত কোনো বই না, এটা হচ্ছে গিয়ে এলসওয়ার্থ হান্টিংটনের বিভিন্ন থিসিস পেপার বা হচ্ছে গিয়ে বা বিভিন্ন যে পেপারগুলো উনি পাবলিশ করেছিলেন, সেই পেপারগুলোর সম্মিলিত রূপ হচ্ছে প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি, যেটা 1945-এ 1945 সালে যেটা পাবলিশ হয়েছিল। ঠিক আছে, তো এই বইটাতে আসার আগে আমি একটু ধারণাটা দিয়ে দিই যে উনি কি বলতে চেয়েছেন। উনি বলতে চেয়েছেন জলবায়ু হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণবাদের প্রধান এজেন্ট। উনি কি বলছেন, বলছে যদি দেখেন কি মিশরীয় সভ্যতা বা হচ্ছে গিয়ে ধরো তোমার সুমেরীয় সভ্যতা, তারপর হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা, এই সমস্ত সভ্যতাগুলো কি বলছেন উনি, যে এই সমস্ত সিভিলাইজেশন গুলো একটা সময় ফুললি ডেভেলপ ছিল, ছিল বিশাল একটা পরিমাণে, বিশাল একটা জায়গা জুড়ে এগুলো তোমার অবস্থান করতো, এবং একটা সার্টেন টাইমের পর একটা জলবায়ুগত পরিবর্তনের জন্য, জলবায়ুগত পরিবর্তনের জন্য এই সমস্ত সভ্যতাগুলো আস্তে আস্তে অবলুপ্ত হয়ে গেছে। তাহলে উনি কাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, উনি বেশি গুরুত্ব দিচ্ছেন জলবায়ুকে। কি বলছেন, জলবায়ুগত কারণেই যে পুরনো যে সমস্ত সভ্যতাগুলো ছিল, সে মিশরীয় সভ্যতা বলো বা সিন্ধু সভ্যতা বলো, হরপ্পা সভ্যতা বলো, এই সভ্যতাগুলো কি হয়েছে না, এই সভ্যতাগুলো আস্তে 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 যেহেতু জলবায়ু পরিবর্তন হয়েছে, এবং জলবায়ু পরিবর্তনের জন্য কি হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই সমস্ত সভ্যতাগুলো কিন্তু অবলুপ্তির পথে বা অবলুপ্তির দিকে আস্তে আস্তে চলে গেছে। ঠিক আছে, আবার দেখো, আবার উনি একটা এক্সাম্পল দিচ্ছেন তার থিসিস পেপারে, যে সেন্ট্রাল এশিয়ার যারা হর্স রাইডার ছিলেন, মানে ঘোড়সওয়ার যারা ছিলেন, তারা কি, তারা বিভিন্ন জায়গা, সেন্ট্রাল এশিয়া সব থেকে বলে রাখি যে ওইটা ড্রট একটা এরিয়া, ঠিক আছে, খরা প্রবণ এরিয়া, সেই সমস্ত জায়গাতে যারা হচ্ছে কি ওই ঘোড়া পালক ছিলেন আর কি, তারা কি করতেন বিভিন্ন সময়, ধরো কখনো জার্মানি, কখনো হচ্ছে কি তোমার আরব বা পাকিস্তান বা হচ্ছে কি আমাদের ইন্ডিয়া, এই সমস্ত জায়গাগুলোতে অ্যাটাক করছেন বা করতেন আর কি। যেমন বাগদাদের বিভিন্ন রাজা মহারাজার দিকে অ্যাটাক করতেন না, ইন্ডিয়াতে অ্যাটাক করতেন, তারপর হচ্ছে কি তোমার জার্মানিতে অ্যাটাক করতেন, রাশিয়াতে অ্যাটাক করতেন, বিভিন্ন জায়গাতে অ্যাটাক করতেন। অ্যাটাক করার প্রধান কারণটা কি জানো তোমরা, প্রধান কারণ হচ্ছে গিয়ে ওই যে সেন্ট্রাল এশিয়া একটা ড্রট প্রবণ এরিয়া ছিল, মানে খরা প্রবণ এরিয়া। তারা ঘোড়ার প্রচুর তাদের ওখানে অ্যাভেলেবিলিটি ছিল, কিন্তু হচ্ছে কি ঘোড়ার কোনো খাবার ছিল না, খাদ্যাভাবের অভাব ছিল ঘোড়ার। তাই তারা কি করতো, তাদের যেহেতু তাদের জায়গাটা পরিবর্তন করার জন্য, শিফট করার জন্য তারা বিভিন্ন জায়গাতে আক্রমণ করতো এবং তারা সেই জায়গাতে গিয়ে বসবাস বা বসতি স্থাপন করত। এই দুটো ফ্যাক্টর ছিল এলসওয়ার্থ হান্টিংটনের যে ক্লাইমেটিক হচ্ছে গিয়ে তোমার জলবায়ুগত যে নিয়ন্ত্রণবাদ, সে জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রধান বেস। তাহলে একটা বেস হচ্ছে কি বিভিন্ন সভ্যতার উনি এক্সাম্পল দেখিয়েছেন যে বিভিন্ন পরিবর্তন হয়েছে। আমরা বলি না যে শুধু কারণ কি মিশরীয় সভ্যতা কেন বিলুপ্ত হয়ে গেল,
কিছু কিছু জায়গাতে যারা ইতিহাস পড়ে দেখবে তারা জানে যে হচ্ছে গিয়ে একটা কারণ জলবায়ুকেও দায়ী করা হয়, জলবায়ুগত পরিবর্তনের জন্য কিন্তু সভ্যতাগুলো আস্তে আস্তে অবলুপ্ত হয়ে গেছে। এইবারে দেখো উনি বলছেন এই দুটোকে বেস করে উনি বলছেন যে কোনো একটা অঞ্চল বা কোনো একটা স্থান বা কোনো একটা রাজ্য বা কোনো একটা স্টেটকে ডেভেলপড হতে গেলে একটা হচ্ছে গিয়ে ফেভারেবল কন্ডিশন চাই, ক্লাইমেটিক কন্ডিশন। যেমন ধরো আমি কথা বলছি, দেখবে যেগুলো হচ্ছে গিয়ে টেম্পারেট এরিয়ার যে সমস্ত মানুষ আছে তারা দেখবে বেশি পরিশ্রমী, ঠিক আছে, তাদের মধ্যে এনার্জি বেশি আছে। কিন্তু আমাদের ট্রপিক্যাল এরিয়া বা ইকুইটোরিয়াল এরিয়াতে যে সমস্ত মানুষ বা প্রজাতি বসবাস করে তাদের একটুকুতে হাঁপিয়ে পড়ি, একটুকুতেই ঘাম ঝরে, আমাদের এনার্জি কমে যায়। এনার্জি কমে যায় তার মানে কি তারা আমরা আর কিছু নতুন ইনোভেটিভ আইডিয়া কিন্তু আর ভাবতে পারি না। কিন্তু যাদের মধ্যে এই এনার্জিটা থেকে যায় তারা কি হয়, নতুন কিন্তু এনার্জি নতুন করে কিন্তু ভাবতে পারে, নতুন কিছু করার আর তারা চেষ্টা করে। যেমন তুমি দেখো বেশিরভাগ, তুমি দেখো ম্যাপে দেখো যদি বেশিরভাগ কান্ট্রি বা দেশ, আমেরিকা বলো, ব্রিটেন বলো, ফিনল্যান্ড বলো, সুইজারল্যান্ড বলো, ঠিক আছে, এগুলো বা রাশিয়া বলো, এগুলো জাপান বলো, ঠিক আছে, সুইডেন বলো, কোরিয়া বলো, এগুলো কিন্তু খুব হাইলি ডেভেলপড। তুমি দেখেছো, খেয়াল করে দেখবে, হাইলি ডেভেলপড, ঠিক আছে, খুবই উন্নত। কারণ এখানে হাল্টিংটন বলছেন যে এদের ফেভারে আছে ক্লাইমেট, ক্লাইমেট এদেরকে নিয়ন্ত্রণ করছে, জলবায়ু নিয়ন্ত্রণ করছে। তুলনায় কিন্তু আমাদের সেই তুলনায় আমাদের ট্রপিক্সে বা ইকুয়েটোরিয়াল এরিয়ার হচ্ছে কি যারা মানুষ আছে লেস এনার্জেটিক, ঠিক আছে, তাদের মধ্যে ইনোভেটিভ আইডিয়া আছে, কিন্তু তারা আমাদের যে মিড ল্যাটিটিউড এরিয়ার যে সমস্ত মানুষ আছে তাদের মতো করে কিন্তু ভাবতে পারছে না। তাহলে দেখো উনি জলবায়ুর একটা ফিক্স করেছেন যে কেমন জলবায়ু থাকলে সেটা ভালো ডেভেলপ করবে, সেটা উনি কিন্তু দেখিয়েছেন। প্রথমত উনি বলেছেন যে টেম্পারেচার, তাপমাত্রা থাকবে, গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি 60% বেশি থাকবে। তারপরে কি বলেছেন, মেঘাচ্ছন্নতা থাকবে, ক্লাস্ট ওভার ক্লাস্ট থাকবে। মাঝে মধ্যে তোমার ইংল্যান্ডের খেলা হলে দেখবে, ইন্ডিয়া ইংল্যান্ড খেলা হলে কি হয়, বৃষ্টির জন্য তোমার বন্ধ হয়ে যায়, দেখেছো, বা অস্ট্রেলিয়াতে খেলা হলে দেখবে এরকম ওভার ক্লাস্ট চলে আসে, ঠিক আছে, মেঘ চলে আসে। তাহলে উনি মেঘাচ্ছন্নতার কথা বলেছেন। মেঘাচ্ছন্নতা আমি লিখে দিলাম শুধু। 4 নাম্বার উনি কি বলেছেন না, 4 নাম্বার বলেছেন হচ্ছে ভেরিয়েবিলিটি উইন্ড, বিভিন্ন দিক বায়ু প্রবাহের প্রকৃতি যদি বলি। বায়ু প্রবাহের প্রকৃতি এইগুলোকে নিয়ে, ঠিক আছে, এগুলো যখন উনি বলেছেন যে এই সমস্ত কন্ডিশন গুলো যে সমস্ত এরিয়াতে থাকবে সেই সমস্ত অঞ্চলের মানুষ কিন্তু হাইলি ডেভেলপড হবে। উনি এইটাকে বেস করে কি করেছেন, নর্থ ইস্ট আমেরিকা, নর্থ ইস্ট আমেরিকা, নর্থ ইস্ট আমেরিকা এবং ব্রিটেন, এই দুটো স্টেটকে নিয়েছেন বা জায়গাকে নিয়েছেন। জায়গাকে কম্পেয়ার করে কি উনি এই সমস্ত দেখছেন যে এই আছে, ফিলাডেলফিয়া আছে, বিভিন্ন স্টেট
ক্লিয়ার? এবারে ক্লিয়ার আছে? এটা শোনা যাচ্ছে এবারে? দেখো ওয়াইফাই এর গন্ডগোল হয়েছিল। শোনা গেলে বলো। আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে। আচ্ছা, তাহলে আমরা ছিলাম যে হচ্ছে কি হান্টিংটন কি বলেছেন না আচ্ছা দেখো, হান্টিংটন বলেছেন যে জলবায়ুকে উনি জোর দিয়েছেন, এবং জলবায়ুকে জোর দিয়ে উনি কি বলেছেন যে একটা ক্যাটাগরিতে ফিক্স করেছেন যে তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি অ্যাভারেজ বার্ষিক বার্ষিক রিলেটিভ হিউমিডিটি থাকবে মোর দেন 60%, এবং মেঘাচ্ছন্নতা থাকবে, ক্লাউডিনেস থাকবে, এবং বায়ু প্রবাহ প্রকৃতি বিভিন্ন রকম ভাবে হবে, কোনো একটা দিক থেকে সারা বছর সব সময় কিন্তু থাকবে না। এই সমস্ত কন্ডিশন গুলোর উপর বেস করে উনি কি করেছেন না উনি নিয়েছেন নর্থ ইস্ট আমেরিকা এবং হচ্ছে নর্থ ওয়েস্ট ইউরোপের মধ্যে ব্রিটেন পড়ে, যে সমস্ত উন্নত দেশগুলো সেগুলো পড়ে, ঠিক আছে। তো সেই দেশগুলোকে উনি নিয়েছেন, দেশগুলোকে নেওয়ার পর উনি দেখছেন যে এই সমস্ত অঞ্চল যেগুলো আছে সেগুলো হচ্ছে কি এই যে ইন্ডিকেটর গুলো আছে তাপমাত্রা, রিলেটিভ হিউমিডিটি, মেঘাচ্ছন্নতা, বায়ু প্রবাহ, এগুলো কিন্তু ম্যাচ করে যাচ্ছে। তার মানে কি ম্যাচ করে যাওয়ার ফলে কি হচ্ছে, ম্যাচ করে যাওয়ার ফলে এই অঞ্চলের যে মানুষগুলো সে হচ্ছে কি তারা হচ্ছে ইনোভেটিভ খুব। এবং কি তুমি যদি দেখো এই যে নর্থ ইস্ট আমেরিকা এখন প্রেজেন্ট সিচুয়েশনে দেখো দেখো আমেরিকাও কিন্তু কন্ট্রোল করছে সারা ওয়ার্ল্ডকে, ওয়ার্ল্ড পলিটিক্স কে বা ওয়ার্ল্ড বিশ্ব রাজনীতিকে কে নিয়ন্ত্রণ করছে? আমেরিকা নিয়ন্ত্রণ করছে, ব্রিটেন নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে। জাপান সাথে পাশে নেই, জাপান অন্যরকম ভাবে আছে, জাপানও কিন্তু শক্তিধর দেশ, ঠিক আছে। তাহলে আমি আরেকবার বলছি, একটু কেটে গেছিল। এলসওয়ার্থ হান্টিংটন বলেন যে এখানে জলবায়ু হচ্ছে কি মেন ফ্যাক্টর। উনি কি দেখান, উনি দুটো বেস নেন, একটা হচ্ছে কি বিভিন্ন সিভিলাইজেশনকে দেখান। বিভিন্ন সিভিলাইজেশন মানে কি, ওই যে মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, ঠিক আছে, বিভিন্ন যে আমরা এনসিয়েন্ট যে সমস্ত সভ্যতাগুলো আছে, মায়ান সভ্যতা, ঠিক আছে, এই সমস্ত সভ্যতাগুলো কি না সময়ের সাথে সাথে যখন জলবায়ুর পরিবর্তন হয়েছে, সেই জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কি সেই সভ্যতাগুলো আস্তে আস্তে কিন্তু অবলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে। এই একটা। আরেকটা উনি কি দেখান না, আরেকটা উনি দেখান যে সেন্ট্রাল এশিয়ার যে সমস্ত ঘোড়সাওয়ার মানে হচ্ছে কি যারা তোমার হচ্ছে ঘোড়া পশুপালন করতো, তারা কি তারা বিভিন্ন জায়গাকে সেন্ট্রাল এশিয়া থেকে অ্যাটাক করতো। কেন অ্যাটাক করতো না, সেটা ছিল একটা ড্রট প্রোন এরিয়া, খরা প্রবণ এরিয়া, সেখানে হচ্ছে কি জলের তোমার হচ্ছে স্বল্পতা ছিল, ঠিক আছে। তাহলে ঠিকঠাক তাদের জীবন ধারণ করার জন্য তাদের কি একটা ভালো জায়গা ছিল, ভালো জায়গা দরকার ছিল, সেই জায়গা খোঁজার জন্য তারা বিভিন্ন জায়গায় অ্যাটাক করতো। এই দুটো কনসেপ্টকে বেস করে উনি গড়ে তুলেছিলেন জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ। তাহলে তোমাদের যদি কোশ্চেন দেয় যে জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের ধারণা কে দিয়েছিলেন, না বলবে যে এলসওয়ার্থ হান্টিংটন। একটু ঘোরাচ্ছি ক্যামেরাটা, আমি নাহলে দেখতে পাবে না। হ্যাঁ, জলবায়ুগত তোমার হচ্ছে গিয়ে ধারণাটা দিয়েছিলেন এলসওয়ার্থ হান্টিংটন। উনি কি করেন, উনি ফিক্স করেন না জলবায়ুগত প্যারামিটার গুলো। জলবায়ুগত প্যারামিটারের মধ্যে কি না উনি তাপমাত্রার কথা বলেন, উনি রিলেটিভ হিউমিডিটির কথা বলেন, উনি মেঘাচ্ছন্নতার কথা বলেন, এবং বায়ু প্রবাহের প্রকৃতির কথা বলেন। এই কথাগুলো উল্লেখ করে উনি বলেন যে এখানের মানুষগুলো কি ফিজিক্যালি বা শারীরিক এবং মানসিক ভাবে খুবই হচ্ছে কি এনার্জেটিক। তাদের সহজেই কিন্তু তাদের এনার্জি তো ক্ষয় হয়ে যায় না, তারা এনার্জি ধরে রাখে। তুমি একটা জিনিস দেখবে, একটা একটা সময় আমি কথা বলি, এটা যারা ক্রিকেট খেলা দেখে তার ব্যাপারটা বুঝতে পারবে। দেখবে একটা সময়ে ফাস্ট বোলাররা, যারা ফাস্ট বোলার ছিল তারা হচ্ছে কি ম্যাক্সিমাম ঠান্ডার দেশের, যেমন ধরো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ঠিক আছে, একটা সময় ছিল, ঠিক আছে, যে ফাস্ট বোলাররা কোথাকার ছিল না, খেলতে পারতো না অনেকে। পরবর্তীতে পরে কথা এখন বাদ দিলাম, পরে অনেক সিচুয়েশন চেঞ্জ হয়েছে, এখন ফাস্ট বোলার খুব স্পিডে, এখন কেউ হয়তো আমাদের ট্রপিক্যাল এরিয়ার ইয়েও বল করতে পারে, ঠিক আছে। কিন্তু একটা টাইমে কি হয়েছিল, একটা টাইমে দেখবে যারা তোমার হচ্ছে গিয়ে আরেকটা কথা বলে রাখি, যে দেখবে বিদেশিরা স্পিন খুব কম খেলে, তাদের বেশিরভাগ হচ্ছে কি ফাস্ট বোলার,
একটা জিনিস লক্ষ্য করবে যে বিদেশিদের যে ক্রিকেটে বেশিরভাগই হচ্ছে ফাস্ট বোলার। কেন ফাস্ট বোলার? তুমি কিন্তু এই কারণটা দেখাতে পারো যে এই কারণটার জন্য তারা কি, তারা শারীরিক এবং মানসিক ভাবে সবসময় এনার্জেটিক থাকে। ঠিক আছে, এনার্জি থাকার ফলে কি হয়, তারা পরিশ্রমটা বেশি করতে পারে, তাদের মধ্যে ইনোভেটিভ আইডিয়া বেশি পরিমাণে আসতে থাকে। এই জিনিসটাকেই উনি দেখান কোথার সাহায্য, কোথার কোন দুটো অঞ্চল না, নর্থ ইস্ট আমেরিকা এবং নর্থ ওয়েস্ট ইউরোপ। ইউরোপের কান্ট্রির মধ্যে কি আছে, ব্রিটেন আছে। নর্থ ইস্ট আমেরিকাতে কি আছে, নর্থ ইস্ট আমেরিকাতে আছে হচ্ছে কি তোমার ফিলাডেলফিয়া আছে, মেক্সিকো আছে, ওয়াশিংটন ডিসি আছে। এই সমস্ত শহরগুলোতে কি হয়েছে না, এই সমস্ত শহরগুলোতে ক্লাইমেটিক যে সমস্ত প্যারামিটার গুলো আছে সেই ক্লাইমেটিক প্যারামিটার গুলো ম্যাচ করে গেছে। ম্যাচ করে যাওয়ার ফলে কি হয়েছে, তারা কিন্তু এখন ওয়ার্ল্ড কে শাসন করছে। এটা আমি অ্যাট প্রেজেন্টের কথা বললাম। ঠিক আছে, তাহলে এটা গেল এলস ওয়ার্থ হান্টিংটন। তোমাদের সিলেবাসে কিন্তু বেশি নেই। ঠিক আছে, এই তিনটেই আছে। এই তিনটে আছে বলতে এদের মতবাদ গুলো আছে, জানি না ভেতর থেকে কোশ্চেন দেবে কিনা, তবু জেনে রাখবে কে কোন বইটা লিখেছে, তোমার কোনটা কত সালে পাবলিশড হয়েছে। ঠিক আছে, এখন আমি চলে আসবো হচ্ছে কি নিয়ন্ত্রণবাদের পতন। নিয়ন্ত্রণবাদ পতন হলো কেন, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আর যেন অসুবিধা না হয়, নিয়ন্ত্রণবাদ বলতে আমরা শুধুমাত্র প্রকৃতিকে বলে দেবো যে প্রকৃতি আমাদের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করেছে, এমনটা কিন্তু নয়। প্রকৃতির বিভিন্ন এজেন্ট গুলো যেগুলো আছে, সেই প্রকৃতির যে এজেন্ট গুলো, সেই এজেন্ট গুলো কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করে সেগুলো কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, যেহেতু তোমাদের এখন বড় কোশ্চেন লেখার কোনো ইয়ে নেই, সুতরাং কনসেপ্ট গুলো যেন ক্লিয়ার থাকে। কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকলে ভেতর থেকে যদি কোশ্চেন দেয়, যদি ভেতর থেকে কোশ্চেন দেয় তাহলে কিন্তু পারবে। যেমন ধরো আমি যদি এখানে কোশ্চেন দিই, দেবো যে এই বইটি কে লিখেছে, ওটি পাবলিশ হয়েছে, এগুলো বেসিক, এগুলো সবাই পারবে। কিন্তু কোনখানে যখন বলবে যে র্যাট জেল তোমার হচ্ছে কি নিয়ন্ত্রণবাদের কোন উপাদানের কথা বলেছিলেন, তখন তোমাকে বলতে হবে উনি বলেছিলেন লোকেশনের কথা বলেছিলেন, অবস্থান, অবস্থানের কথা বলেছিলেন। অবস্থানের সাথে কি ছিল না, অবস্থানের ছিল বাউন্ডারি, ছিল স্টেট ছিল, এগুলো পরে আসবে। যদি একটা কথা একটা র্যাট জেলের বিখ্যাত উক্তি যদি মেনশন করে দেয় যে সিমিলার লোকেশন লিডস টু সিমিলার মোড অফ লাইফ, তাহলে কি হবে, তাহলে কি বলবে এটা কে বলেছিল, এটা বলেছিল র্যাট জেল। বা নিয়ন্ত্রণবাদের ধারণা কোন স্কুল অফ থট থেকে ডেভেলপড হয়, তোমরা সবসময় বলবে নিয়ন্ত্রণবাদের ধারণা সবসময় জার্মান স্কুল অফ তোমার হচ্ছে কি থট থেকে এটা কিন্তু ডেভেলপড হয়েছিল। বেশিরভাগ জার্মানিরা কি ছিলেন, নিয়ন্ত্রণবাদের কিন্তু সাপোর্টার ছিলেন। ঠিক আছে, এগুলো আরেকটা কথা দেখো জলবায়ুগত একটা জিনিস তোকে বলে দিই, ইজি হয়ে যাবে তাহলে। যেহেতু এলসওয়ার্থ হান্টিংটন একটা বই লিখেছিলেন সিভিলাইজেশন এন্ড ক্লাইমেট, ঠিক আছে, এগুলো মনে রাখবে। সিভিলাইজেশন এন্ড ক্লাইমেট গ্রন্থটি কার লেখা না, সিভিলাইজেশন এন্ড ক্লাইমেট গ্রন্থটি লিখেছিলেন হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে হ্যান্টিংটন। তো ব্যাপার হচ্ছে গিয়ে সিভিলাইজেশন এন্ড ক্লাইমেট একই রকম জলবায়ুতে একই রকম বৈশিষ্ট্য। তুমি যদি দেখো যে কঙ্গো বা হচ্ছে কি অ্যামাজনের যে সমস্ত পিগমি বা হচ্ছে কি বান্টু যে সমস্ত উপজাতিগুলো থাকে, ঠিক আছে, তাদের মধ্যে একটা সিমিলারিটি দেখবে সব সময় থাকে, তারা সবসময় গাছে বসবাস করে। আমি কথা বলছি, দেখবে নিরক্ষীয় অঞ্চলে যদি পিগমি থাকে, তোমার হচ্ছে কি অ্যামাজন বা কঙ্গো বেসিনে থেকে যদি পিগমিরা বসবাস করে, তাহলে পিগমিদের কি, পিগমিরা সবসময় গাছে বসবাস করে। এখন গাছে বসবাস করছে কেন, এটাই কোশ্চেন। এটাই হচ্ছে ক্লাইমেটিক তোমার হচ্ছে ডিটারমিনিজম, নিয়ন্ত্রণবাদ। প্রথমত সেখানে যে কন্ডিশনটা আছে নিরক্ষীয় অঞ্চল, সেখানে হট এন্ড হিউমিড টেম্পারেচার কি মানুষ মানে নিচে বসবাস করতে পারে না। হট এন্ড হিউমিড যে কন্ডিশনটা আছে সেটা ফেভারেবল ফর ভেজিটেশন, উদ্ভিদ। ওই জন্য নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পরিমাণে খুব তাড়াতাড়ি তোমার হচ্ছে কি গাছের বৃদ্ধি হয়। এবং নিচটা যেটা থাকে মানে হচ্ছে কি নিরক্ষীয় অঞ্চলের সবাই জানো হচ্ছে কি যেটা ফ্লোরটা থাকে সেটা সবসময় ঝোপ ঝাড়ে পাতায় পরিপূর্ণ, বিষাক্ত পাতা তোমার যেমন এত ডেন্স থাকে, তাই তারা কি করে, তারা সবসময় গাছের উপরে বসবাস করে। সুতরাং নিরক্ষীয় অঞ্চল বরাবর তুমি যদি দেখো যে সমস্ত উপজাতিগুলো থাকে, সে আমাদের তোমার হচ্ছে কি যদি ইন্দোনেশিয়াতেও দেখো, সে যে তুমি অ্যামাজনে দেখো, ব্রাজিলে দেখো, ঠিক আছে, তারপর হচ্ছে কি তুমি কঙ্গোতে দেখো, ঠিক আছে, সব জায়গার যে সমস্ত তোমার নিগ্রোয়েড যেগুলো তোমার হচ্ছে প্রজাতির মানুষগুলো আছে, তারা তারা একই ধরনের জীবনযাত্রা লিডস করছে। আবার ধরো আমি কথা বলতে তুন্দ্রা অঞ্চল যদি আলাস্কা ধরি,
আবার আলাস্কার সাথে আমি যদি কানাডা ধরি, ঠিক আছে, ওখানে দেখবে সিমিলারিটি কি, সেম টু সেম। ঠিক আছে, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমাদের ক্লাইমেট, হান্টিংটন বলেছেন যে ক্লাইমেট ক্লাইমেট আমাদের মানুষের লাইফস্টাইলকে কিভাবে কিন্তু পরিবর্তন করছে বা নিয়ন্ত্রণ করছে, সেটা উনি দেখিয়েছেন। এবার আসবো নিয়ন্ত্রণবাদের পতনের কারণ। তাহলে 1 নম্বর কারণ হিসেবে বলতে পারি, নিয়ন্ত্রণবাদে কি দেখা হয় সব সময়, নিয়ন্ত্রণবাদে দেখা হচ্ছে সব সময় প্রকৃতিকে অ্যাজ এ অ্যাক্টিভ এজেন্ট বলা, এজেন্ট হিসেবে মনে করা হচ্ছে। এটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় পতনের কারণ নিয়ন্ত্রণবাদ। কারণ তুমি যদি দেখো, আমরা তো এখন ক্লাইমেটকে মডিফাই করছি। তোমার গরম লাগছে, তুমি এসি চালাচ্ছ, তোমার তোমার গরম লাগছে, তুমি ফ্যান চালাচ্ছ, তুমি গ্রিন হাউসের মাধ্যমে তুন্দ্রা অঞ্চলে চাষ করে দিচ্ছ, ডেজার্ট তুমি কিন্তু বিভিন্ন ধরনের ফার্মিং করছো। তাহলে কি, তাহলে এখানে হিউম্যান কিন্তু অ্যাজ এ প্যাসিভ এজেন্ট একবারে নয়, কিন্তু হিউম্যানেরও কিছু নেই। তার মানে প্রথম নিয়ন্ত্রণবাদের পতনের কারণ হিসেবে আমরা বলতে পারি যে হচ্ছে গিয়ে মানুষকে প্রাধান্য না দেওয়া বা মানুষকে নিষ্ক্রিয় ভাবা। এটা একটা। 2 নম্বর হচ্ছে গিয়ে এর নমনীয়তার অভাব। এই নিয়ন্ত্রণবাদের নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি, মানে এটা সব জায়গায় কিন্তু ফিট নয়। আমি কথার কথা একবার এক্সাম্পল বলছি। এলেন চার্চিল স্যাম্পেল কি বলেছেন, এলেন চার্চিল স্যাম্পেল বলেছেন যে মাউন্টেন এরিয়ার মানুষদের পা কিন্তু খুব শক্ত হয়, হাত তাদের সেই তুলনায় দুর্বল হয়। কিন্তু তুমি নর্থ ইস্টের, আমাদের যদি নর্থ ইস্ট দেখো, যেমন মেঘালয় যদি দেখো, তারপর হচ্ছে তোমার গারো খাসি জয়ন্তীতে যে সমস্ত ট্রাইব গুলো আছে, একই ট্রাইব, একই জনজাতি, দুটো বিভিন্ন জায়গাতে থাকে, কিন্তু তাদের ফিজিক্যাল যে ক্যারেক্টারিস্টিকের আবার পার্থক্য দেখা যাচ্ছে। তাহলে তাদের ওই যে জনজাতিটার মধ্যে কি হতো, তাহলে সবারই পা খুবই শক্ত হতো। কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কিছু কিছু জায়গায় তাদের পাও শক্ত, কিছু কিছু জায়গায় তাদের হাতও শক্ত। এই যে ফ্লেক্সিবিলিটি মানে কি, নমনীয়তার অভাব। এটা মনে হচ্ছে না শক্ত হবে তো শক্তই হবে, নরম হবে তো নরমই হবে। এই যে ফ্লেক্সিবিলিটি কোথাও এটা ফিট হতে পারছে না তত্ত্বটা। 3 নম্বরের প্রধান কারণ হচ্ছে কি তোমার রাশিমাত্রিক বিপ্লবের উত্থান, কোয়ান্টিটেটিভ রিভলিউশন। ফলাফল নাকি, না নিয়ন্ত্রণবাদের বৈশিষ্ট্য? উত্থান উত্থান পতন, পতনের কারণ। স্যার পত্তন হবে, পত্তন পত্তন, পতন নয় পত্তন। হ্যাঁ, পতন আর পড়ে যাওয়া, সে আর কি বলতে পারো, হয়েছে। কেউ দেখাচ্ছে এই তিনটেকে আমরা রাশিমাত্রিক বিপ্লবের উত্থানের ফলে কি হয়েছিল, রাশিমাত্রিক বিপ্লবের উত্থানের ফলে বেশির বেশিরভাগ সমর্থক কি করেছিলেন, না তারা নিয়ন্ত্রণবাদকে আর সমর্থন করেননি। ঠিক আছে, এই তিনটে আমরা প্রধান কারণ হিসেবে বলতে পারি। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে?
আরেকটা ওখানে দেখবে এলেন চার্চিল স্যাম্পেলের একটা বিখ্যাত উক্তি আছে, ওই তোমার ইনফ্লুয়েন্স অফ সমর্থকে কি লিখলেন? সমর্থকে লিখলেন যে নিয়ন্ত্রণবাদকে সমর্থন করেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা সমর্থক ছিলেন তারা পরবর্তীকালে নিয়ন্ত্রণবাদকে ছেড়ে দিয়েছিল। আরেকটা ওখানে লিখবে এলেন চার্চিল স্যাম্পেলের ওখানে যেখানে লিখেছো, ওখানে একটা বিখ্যাত উক্তি লিখবে, ম্যান ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য আর্থ। কি বললেন? বললাম ম্যান ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য আর্থ। ম্যান ডট ডট দেবে, আগে ডট ডট দেবে। এটা একটা বিখ্যাত উক্তি, পরীক্ষাতে পড়তে পারে। আচ্ছা, তোমাদের যারা পরে অ্যাড হয়েছো তাদেরকে একটা কথা বলি। আমি আগে শিডিউল যদি দিয়ে দিই, একদিন আগেই তো শিডিউল দিয়ে দিই, ঠিক আছে, তাহলে তোমাদের কাজ হবে একটু সিনসিয়ার থাকা। যে স্যার যখন বলেছেন ক্লাসটা 7:30টাতে শুরু হবে, তো 7:30টাতে শুরু হবে, হয়তো 1-2 মিনিট লেট হতে পারে। যদি ক্লাস না হয় তাহলে আমি ইনফর্ম করে দেবো। আমি ওই জন্য আগে থেকে তোমাদের এনরোল করিয়ে রাখি। যখনই আমি অন হব তোমাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন যাবে। একটু সচেতন থাকো না, বড় হয়েছো, একটু কেয়ার করতে শিখো। নাহলে মাঝখানে ঢুকলে কি বলতো, মাঝখানে ঢুকলে তুমিই বুঝতে পারবে না। আমি হয়তো রিপিট করে দেবো, কিন্তু প্রথম থেকে যে ওয়েতে, যে তোমার হচ্ছে গিয়ে ফ্লোতে আমি পড়াচ্ছি, সেই ফ্লোটা তুমি যদি ঢোকো তুমি বুঝতে পারবে না। এরপরে আছে দেখো সম্ভাবনাবাদ। তাহলে মানুষ ও প্রকৃতি সম্পর্কে আমি কি করেছিলাম, যে মানুষ ও প্রকৃতির সম্পর্ক নির্ণয়ের জন্য আমরা 3টে পদ্ধতিতে ভাগ করেছিলাম। একটা হচ্ছে নিয়ন্ত্রণবাদ, আর একটা হচ্ছে কি সম্ভাবনাবাদ, আর একটা হচ্ছে নবনিয়ন্ত্রণবাদ। ঠিক আছে, তাহলে প্রথমে তারপরে আছে, আমরা যেহেতু নিয়ন্ত্রণবাদ নিয়ে আলোচনা করলাম, এবার আসবো সম্ভাবনাবাদ। পসিবিলিজম, ইংরেজিতে পসিবিলিজম বলা হয় সম্ভাবনাবাদ। এগুলো এক একটা হচ্ছে কি তোমার বিপরীত ধরনের মতবাদ, মানে নিয়ন্ত্রণবাদের বিপরীতে আছে সম্ভাবনাবাদ। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে সম্ভাবনাবাদটা আসলে কিভাবে, না সম্ভাবনাবাদ হচ্ছে কি তোমার আসলে নিয়ন্ত্রণবাদের একটা বিপরীত ধারণা। নিয়ন্ত্রণবাদের বিপরীত ধারণা। আর একটা হচ্ছে গিয়ে ভি আনুচিন, ফ্রেঞ্চ ভি আনুচিন, ভি আনুচিনের, মনে রাখবে, আনুচিনের ধারণা থেকে। এটা ইভলভ হয়, সম্ভাবনাবাদ ইভলভ হয় তোমার হচ্ছে ফ্রেঞ্চ, ফরাসি, ফরাসি স্কুল অফ থট, মানে ভিদাল দিলা ব্লাস, ঠিক আছে, ভিদাল দিলা ব্লাস আছেন, তারপর হচ্ছে কি তোমার
ওনার যে সমস্ত অনুগামীরা আছেন, ঠিক আছে, তোমার ডেমোর্টনে আছেন, ডেমনজন আছেন, এরা সবাই হচ্ছে কি তোমার সম্ভাবনাবাদের সাপোর্টার। ঠিক আছে, না ভি আনুচিন কি বলেছিলেন? সম্ভাবনাবাদ। দেখো কথাটার মধ্যেই কিন্তু সমস্ত কিছু লুকিয়ে আছে। সম্ভাবনাবাদ, সম্ভাবনা, সম্ভাবনা, কিসের সম্ভাবনা এখানে? এখানে সম্ভাবনা হচ্ছে গিয়ে বলা হয়েছে যে এখানে প্রকৃতি, আসছি পরে, প্রকৃতি তোমাকে তোমাকে কিছু সুযোগ দেবে, বিভিন্ন রকম সুযোগ দেবে। সেই সুযোগগুলোর মধ্য থেকে, সেই সুযোগগুলোর মধ্য থেকে তোমার কাজ হবে, তোমার যেটা অ্যাপ্রোপ্রিয়েট, তোমার যেটা ভালো মনে হবে সেটা তুমি অ্যাকসেপ্ট করবে। এটা হচ্ছে কি মোদ্দা কথা। তাহলে ভি আনুচিনের কোন ধারণা থেকে? ভি আনুচিন একটা মন্তব্য করেছিলেন, কি মন্তব্য? যে প্রয়োজন বলে কিছু নেই, যা আছে সবই সম্ভাবনা। কথাটা মনে রাখবে, প্রয়োজন বলে কিছু নেই, যা আছে সবই সম্ভাবনা। কথাটি ভি আনুচিনের যে কথা, সেই কথা থেকেই কিন্তু নেওয়া হয়েছিল। এবার সম্ভাবনাবাদে কি বলা হয় অ্যাকচুয়ালি? না, সম্ভাবনাবাদে বলা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে, আমি আবার বলছি, সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণবাদের একটা বিপরীত ধারণা, যেখানে মানুষকে অ্যাজ এ অ্যাক্টিভ হিসেবে দেখা হয়। নিয়ন্ত্রণবাদে কি দেখা হচ্ছিল? নিয়ন্ত্রণবাদে দেখা হচ্ছিল গিয়ে প্যাসিভ হিসেবে দেখা হচ্ছিল। ঠিক আছে, এখানে কি হচ্ছে? এখানে প্রকৃতি হচ্ছে থাকছে কি তোমার নিষ্ক্রিয়, এবং সক্রিয় থাকবে হচ্ছে কি মানুষ। যেমন এক্সাম্পল দিলে বুঝতে পারবে, এটা কিছু নেই তোমার, একটুখানি দিয়ে শেষ হয়ে যাবে। সম্ভাবনা বলতে কি, যেমন ধরো তোমার হচ্ছে কি পাহাড়ি বা মাউন্টেন এরিয়া। ঠিক আছে, পাহাড়ি বা মাউন্টেন এরিয়াতে, পাহাড়ি বা মাউন্টেন এরিয়াতে তোমার প্রকৃতি সম্ভাবনা রেখেছে। না কি সম্ভাবনা রেখেছে আমরা বলতে পারি? না প্রকৃতি সম্ভাবনা রেখেছে কৃষিকাজের। ঠিক আছে, প্রথম আমরা বলতে পারি যে প্রকৃতি সেখানে সম্ভাবনা রেখেছে এক নম্বর কৃষিকাজ, কৃষিকাজ। দু নম্বর জনবসতি স্থাপন, মানে তোমার হচ্ছে ঘর বাড়ি স্থাপন। তিন নম্বর হচ্ছে কি রাস্তাঘাট নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ। তার মানে পার্বত্য অঞ্চলে, পার্বত্য অঞ্চলে কিসের সুযোগ দিয়ে রেখেছে তোমাকে? পার্বত্য অঞ্চলে প্রকৃতি সুযোগ দিয়ে রেখেছে কৃষি কাজ করার, ওই জন্য আমরা ধাপ চাষ করছি। জনবসতি স্থাপন, ঘর বাড়ি নির্মাণ করছি, সম্ভাবনা। একটা সময় কি ছিল? একটা সময় হচ্ছে গিয়ে পাহাড়ি অঞ্চল বা মরু অঞ্চল, বা তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন যে সমস্ত জায়গাগুলো, সেগুলোতে ভাবা যেত না কিছু। যেমন পাহাড়ি অঞ্চলে জনবসতি স্থাপন এত হিউজ পরিমাণে হবে সেটা কখনোই আমরা এক্সপেক্ট করিনি। রাস্তাঘাট এত ভালো হয়েছে, রাস্তাঘাট এত তোমার হচ্ছে কি তোমার ডেভেলপড হয়েছে, সেটা আমাদের কল্পনার বাইরে। সুতরাং সম্ভাবনাবাদে বলা হচ্ছে যে এখানে প্রকৃতি তোমাকে বিভিন্ন রকম ভাবে সুযোগ দেবে। মানে সম্ভাবনাবাদে কি বলেছে দেখো, পার্বত্য অঞ্চলে তোমার কৃষিকাজের সুবিধা, তোমার সুযোগ আছে, তুমি অ্যাডপ্ট করতেও পারো। আবার ধরো এখন আমি এটা কথা বলছি, পার্বত্য অঞ্চলে এখন হয়তো সেইভাবে বড় তোমার ইন্ডাস্ট্রি নেই, পরবর্তীকালে এমন কিছু টেকনোলজি আসলো যেখানে ইন্ডাস্ট্রি হলো। তার মানে কি সেখানে সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে বলেই সেখানে কৃষিকাজ হচ্ছে, সম্ভাবনা আছে বলেই সেখানে রাস্তাঘাট নির্মাণ করা যাচ্ছে, আর সম্ভাবনা আছে বলেই জনবসতি স্থাপন করা যাচ্ছে। তার মানে প্রকৃতি সব জায়গাতে, আমরা তো আমাদের যে সমস্ত প্রয়োজন, তুমি ভাবো না আমাদের যত কিছু প্রয়োজন সবই কোথা থেকে আসছে? প্রকৃতি থেকেই আসছে। তুমি যে খাবার খাচ্ছ সেটা কোথা থেকে আসছে? প্রকৃতি থেকে। ধান চাষের একটা সম্ভাবনা আছে, ধান চাষ হচ্ছে বলেই তো আমরা খাবারটা পাচ্ছি। গম চাষ হচ্ছে তাই তো আমরা আটা, তোমার রুটি খাচ্ছি। তার মানে কি আমরা যদি প্রোডাকশন না করতাম, উৎপাদন না করতাম, তাহলে কি আমরা কি করে খেতাম? তার মানে বারবার একটা জিনিস দেখো, প্রকৃতি কিন্তু প্রতিটি জায়গাতেই সম্ভাবনা আছে দিয়ে রেখেছে। যেমন তোমার হচ্ছে কি মরু অঞ্চলে, মরু অঞ্চলে যেখানে হচ্ছে বৃষ্টিপাতের অভাবে কোনো গাছই হতো না, তুমি তুমি আফ্রিকার কিছু কিছু জায়গাতে সেখানে হচ্ছে কি তোমার তোমার গাছ লাগানো তোমার চলছে, ফার্মিং হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে। রাজস্থানে তুমি যদি যাও কিছু কিছু জায়গাতে দেখবে ন্যাচারাল ওয়েতে তোমার ফার্মিং হচ্ছে। ন্যাচারাল ওয়েতে মানে সেগুলোকে ন্যাচারালি তোমার তৈরি করা আছে, কিন্তু বাইরে থেকে স্প্রে, তারপরে যে ওয়াটার, এগুলো সাপ্লাই আসছে। তার মানে কি প্রকৃতি প্রতিটা জায়গাতেই তোমার একটা সম্ভাবনা রেখেছে, বিভিন্ন রকম সম্ভাবনা রেখেছে। মানুষের কাজ কি? মানুষের কাজ হচ্ছে কি সেই সম্ভাবনাগুলোকে ফাইন্ড আউট করা। মাউন্টেন এরিয়াতে মানুষ খুঁজে বের করেছে যে কিভাবে আমাকে কৃষি কাজটা করতে হবে,
ঠিক আছে, কিভাবে কৃষিকাজ করতে হবে। সুতরাং কি করেছে, সেখানে মানুষ ধাপ চাষ শুরু করেছে, যে আমি যদি ধাপ চাষ করি বা কন্ট্রোল ফার্মিং করি, ঠিক আছে, তাহলে কি হয়, এখানে আমরা ঠিকঠাক ভাবে কৃষিকাজ বা ফসল উৎপাদন করতে পারি। তার মানে আমাদের কাজ হচ্ছে, মানুষের কাজ হচ্ছে, তার মানে এখানে কে, মানুষ হচ্ছে সক্রিয়। মানুষের কাজ হচ্ছে কি সমস্ত কিছুটা ফাইন্ড আউট করা, ফাইন্ড আউট করে ওই সমস্ত সম্ভাবনাগুলো যেগুলো আছে সেগুলোকে বাস্তবায়িত করা। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে সম্ভাবনাবাদের মূল থিম বা মূল বৈশিষ্ট্য। ঠিক আছে, তার মানে প্রত্যেকটি জায়গাতে সম্ভাবনা আছে তোমার, এটা একটা গেল। এইবারে দেখো এখানে কি হয়েছে তাহলে সম্ভাবনাবাদে, এই যে ধরো এখন নন কনভেনশনাল যে সমস্ত এনার্জি গুলো আছে, জোয়ার ভাটার সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি, ঠিক আছে, বা হচ্ছে কি জলের গভীরতাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে কি তোমার হচ্ছে জলের গভীরতার যে টেম্পারেচার সেটাকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। তার মানে কি, তার মানে সম্ভাবনা রয়েছে। আমাদের কাজ হচ্ছে কি সেই সম্ভাবনাগুলোকে ফাইন্ড আউট করা, খুঁজে বার করা, কিসের মাধ্যমে, আমাদের সংস্কৃতি, আমাদের বিচার, আমাদের বুদ্ধি। তার মানে এখানে প্রকৃতি তোমার কিছু করছে না, প্রকৃতি চুপচাপ হচ্ছে গিয়ে সে দিয়ে রেখেছে, তোমার কাজ হবে খুঁজে বার করা। বা তোমার বা মানুষের কাজ তার বুদ্ধি, তার চিন্তা, তার ভাবনা দিয়ে সেই সমস্ত তোমার হচ্ছে সম্ভাবনা বা অপরচুনিটি গুলোকে খুঁজে বের করা এবং সেগুলোকে বাস্তবায়িত করা। এটা হচ্ছে সম্ভাবনাবাদের মূল থিম। ঠিক আছে, এখান থেকে যদি কোশ্চেন আসে বলবে হচ্ছে সম্ভাবনাবাদের সাপোর্টার কারা, ফরার ফ্রেঞ্চ স্কুল অফ থটের যারা আছে সমস্ত সমস্ত তারা হচ্ছে কি তোমার সম্ভাবনাবাদের সাপোর্টার। এখন ব্যাপার হচ্ছে সম্ভাবনাবাদ এবং নিয়ন্ত্রণবাদ, এই দুটোর মধ্যে লেগে গেল এবারে ঝামেলা। কিছু কিছু দার্শনিক বলছেন না নিয়ন্ত্রণবাদ বড়, কিছু কিছু দার্শনিক বা জিওগ্রাফার বলছেন সম্ভাবনাবাদ, আমি সম্ভাবনাবাদটাই ঠিক, কেউ কেউ বলছেন না তোমার নিয়ন্ত্রণবাদটাই ঠিক, দ্বিমত আর কি যেটা। ঠিক আছে, তো এই দুটো ঝামেলা থেকে বা গন্ডগোল থেকে বা ধারণা থেকে জন্ম হলো নবনিয়ন্ত্রণবাদ। কি শুরু হলো না, নবনিয়ন্ত্রণবাদ, যেটাকে আমরা স্টপ অ্যান্ড গো বলি। নব নিয়ন্ত্রণবাদ বা স্টপ অ্যান্ড গো। ঠিক আছে, এখন নবনিয়ন্ত্রণবাদ বা স্টপ অ্যান্ড গো জিনিসটা কি, এটা ধারণাটা দিয়েছিলেন কে, গ্রিফিথ টেলর, মনে রাখবে গ্রিফিথ টেলর, গ্রিফিথ টেলর। কি বললাম না, হচ্ছে কি নবনিয়ন্ত্রণবাদ যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আসলে কিভাবে না, সম্ভাবনাবাদ এবং নিয়ন্ত্রণবাদের তোমার হচ্ছে গিয়ে ঠিকঠাক রাখার জন্য বা বলো না মধ্যস্থতা করার জন্য, কারো ঝামেলা হলে তাদের মধ্যস্থতা করতে হয়। ঠিক আছে, সেই মধ্যস্থতা করার জন্য যে মতবাদটা, যে বা যে দৃষ্টিভঙ্গিটা গড়ে উঠলো সেটাকে আমরা বলবো নবনিয়ন্ত্রণবাদ। এখন এইটাতে কি আলোচনা হচ্ছে, কি বলা হচ্ছে বিষয়টা, এখানে কি হয়, এখানে প্রকৃতি এবং মানুষ দুজনকেই গুরুত্ব দেওয়া হয়। কি রকম গুরুত্ব দেখো বলছি, মানুষ দুজনকেই গুরুত্ব দেওয়া হয়। দেওয়া হয়। এখন সম্ভাবনাবাদে কি বলা হয়েছিল, সম্ভাবনাবাদে বলা হয়েছে যে প্রকৃতি নিষ্ক্রিয়, প্রকৃতি তোমাকে কিছু তোমার হচ্ছে অপরচুনিটি তোমাকে দেবে। আর নিয়ন্ত্রণবাদে কি বলা হয়েছে, নিয়ন্ত্রণবাদে বলা হয়েছে যে হচ্ছে কি প্রকৃতি তোমাকে হচ্ছে কি নিয়ন্ত্রণ করবে, তুমি কিছু করতে পারবে না। ঠিক আছে, এখন নবনিয়ন্ত্রণবাদে কি করেছে, সম্ভাবনাবাদ এবং হচ্ছে নিয়ন্ত্রণবাদকে জুড়ে দেওয়া হলো। কিরকম জুড়ে দেওয়া হলো না, বলছে প্রকৃতি হচ্ছে নিষ্ক্রিয়, আবার প্রকৃতি হচ্ছে সক্রিয়, আবার মানুষ সক্রিয়, মানুষ নিষ্ক্রিয়। আমি এখন এটা কেন বললাম, এটা এক্সাম্পল না দিলে তোমরা একটা এই জিনিসগুলো বুঝতে পারবে না। ধরো মাউন্টেন এরিয়া আমি নিয়েছিলাম বা পার্বত্য অঞ্চলের কথা আমি বলেছিলাম সম্ভাবনাবাদে, সেই পার্বত্য অঞ্চলের কথাই আমি বলছি। এখানে কি বলা হয়েছে, আগে আগে এক্সাম্পলটা বুঝে নাও। প্রকৃতি তোমাকে সুযোগ দিয়েছে পার্বত্য অঞ্চলে কৃষি কাজ করার, ঠিক আছে, রাস্তাঘাট নির্মাণ করার, বসত বাড়ি নির্মাণ করার, বা আরো
তোমার হচ্ছে কি যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলোর সম্ভাবনা অলরেডি দিয়ে রেখেছে তোমাকে। তুমি কি করছো না, তুমি এখানে তোমার বুদ্ধি খাটিয়ে, তোমার সংস্কৃতি দিয়ে, তোমার বিচার বুদ্ধি দিয়ে সমস্ত কিছু ওইখানে ডেভেলপ করছো, করছো তো, ডেভেলপ করছো। কিন্তু প্রকৃতি আগে থেকেই সেখানে ফিক্স করে রেখেছে। কি ফিক্স করে রেখেছে? যে হিউম্যান মানুষ কতটা ডেভেলপ করবে, সেখানে কতটা উন্নতি করবে। ঠিক আছে, যেমন ধরো আমি কথা বলি, রিসেন্টলি যোশী মঠে ফাটল দেখা দিয়েছে। ওখান থেকে অনেক পরিবারকে সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, কারণ আমরা জানি যে যোশী মঠের যে জায়গাটা সেটা হচ্ছে কি তোমার পুরোনো একটা ল্যান্ড স্লাইড হয়েছিল, সেই ল্যান্ড স্লাইডের উপর বা ভুরভুরে মাটির উপর সেই জায়গাটা গঠিত হয়েছিল। তার মানে সেই জায়গাটা আর কি সৃষ্টি হয়েছিল, পরবর্তীতে সেখানে জনবসতি স্থাপিত হয়। তার মানে কি, যোশী মঠের যে উপর যে জায়গাটা আছে সেই জায়গাটাতে সম্ভাবনা ছিল মানুষের বসতি গড়ে তোলার জন্য। কিন্তু প্রকৃতি প্রকৃতি কি করেছিল, প্রকৃতি একটা লিমিট ফিক্স করে রেখেছিল যে তুমি এই লিমিটের বেশি যেতে পারবে না, এই লিমিটের উপর যদি বেশি যাও তাহলে কি হবে, তাহলে কিন্তু আমি তোমাকে সহ্য করব না। তার মানে কি হয়েছে, ওনার লিমিট ক্রস করা হয়েছে। ওনার লিমিট ক্রস করার ফলে কি হয়েছে, ওইখানের যে তোমার হচ্ছে গিয়ে স্টেবিলিটিটা ছিল সেই স্টেবিলিটি নষ্ট হয়ে গেছে। দেখবে এখন হু করতেই বলে যে হচ্ছে গিয়ে অপরিকল্পিত ভাবে নির্মাণ। বা তুমি 2013 সালে যদি যাও, হচ্ছে কি কেদারনাথের যে সমস্ত তোমার ইয়েটা হয়েছিল, বন্যাটা হয়েছিল, ফ্লাডটা, সেটা আমরা কি বলি যে অপরিকল্পিত ভাবে সেখানে নির্মাণ হওয়ার জন্য যে ক্ষতিটা হয়েছিল সেটার জন্য মানুষই দায়ী। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে প্রতিটা অঞ্চলের সম্ভাবনা আছে, এবং একটা অঞ্চলে ওই অঞ্চলটাতে মানুষ কতটা ডেভেলপ করবে সেটা কিন্তু ফিক্সড আছে। যেমন যোশীমঠের কথা বলি, যোশীমঠে হাইলি প্রেসার চলে এসেছিল, জনবসতির কথা বলো, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন নির্মাণ কাজ বলো, রাস্তা কাজ বলো। তার ফলে কি হয়েছিল, তার ফলে সেখানের এরিয়াটা আনস্টেবল হয়ে গেছিল। আনস্টেবল হওয়ার ফলে সেখানে আবার ধস নামতে শুরু করেছিল। তার মানে প্রকৃতি ফিক্স করে রেখেছে যে তুমি এর বেশি করতে পারবে না, তুমি যাই করে নাও, তুমি এর বেশি পারবেই না কখনো কিছু করতে। তুমি এই 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 টাইমটাতে এসে বা এই সিচুয়েশনে এসে তোমাকে স্টপ করে দিতে হবে। এর ওপরে যদি যাও তাহলে কিন্তু আমি নড়ে চড়ে বসবো, আর আমি নড়ে চড়ে বসলে সেটা তোমার তো খারাপ তো হবেই। এটাই হচ্ছে কি তোমার নবনিয়ন্ত্রণবাদের আসল বা মূল বক্তব্য আমরা বলতে পারি। জায়গাতে প্রকৃতি সম্ভাবনা ফিক্সড করে রেখেছে, মানুষ কি করবে, মানুষ তার বিচার বুদ্ধি বা সংস্কৃতি দিয়ে তার উন্নতির যে ডেভেলপমেন্টের যে পর্যায়টা আছে বা স্পিডটা আছে সেটা কি কম করতে পারবে, যে স্টপ অ্যান্ড গো। মানে সে যেতেও পারে আবার না যেতেও পারে, সে ডেভেলপ করতেও পারে আবার নাও পারে, বা তার ডেভেলপমেন্টের প্রোগ্রেসটা খুব ধীর গতিতে হবে, একটু যাবে একটু আটকে যাবে, একটু যাবে, তার মানে একটু ডেভেলপ হলো আবার দাঁড়িয়ে গেল। ঠিক আছে, আবার একটা সময় পর আবার ডেভেলপ হলো আবার দাঁড়িয়ে গেল। ঠিক আছে, এটাকেই বলা হয় স্টপ অ্যান্ড গো। এটা ওই যে গাড়ির সাথে তুলনা করা ছিল, যে গাড়ি দাঁড়িয়ে গেল, রেড লাইট হলো, আবার সবুজ হয়ে গেল, আবার চলে গেল। কিন্তু গাড়ির যেটা যাবে, গাড়ি তো ধরো আমি গাড়ি চালাচ্ছি, আমি তো বাড়ি যাবো বলেই গাড়ি চালাচ্ছি, সুতরাং আমাকে ট্রাফিক লাইট আটকাতে পারবে না। ট্রাফিক লাইট আমার একটা সার্টেন টাইমের জন্য আটকে দিতে পারে, কিন্তু আমি সে তো বাড়িই যাব। এখানে তুমি ধরো যে আমি হচ্ছে কি অর্থনৈতিক উন্নতি, আমার লিমিট হচ্ছে বাড়ি, তার মানে হচ্ছে কি লিমিটটা হচ্ছে কি বাড়ি, তার মানে পরিবেশের লিমিট হচ্ছে কি তার স্টেবিলিটি। তুমি তার উপরে যেতে পারবে না, তার উপরে গেলেই কিন্তু প্রকৃতি তার নিজের খেলা দেখানো শুরু করে দেবে। তার মানে এখানে বলা হচ্ছে যে প্রকৃতি একটা নির্দিষ্ট ডেভেলপের ফেজ বা পর্যায় বা অর্থনৈতিক উন্নতির, যে তুমি কতটা অগ্রগতি লাভ করবে, কোন একটা দেশ কতটা যাবে, ঠিক আছে, সেটা কিন্তু অলরেডি ফিক্সড করা আছে। মানুষ সেটা কত তাড়াতাড়ি অ্যাচিভ করছে সেটা মানুষের উপর নির্ভর করবে, মানুষের সংস্কৃতির উপর নির্ভর করবে, বা মানুষের বুদ্ধি, মানুষের টেকনোলজি, এগুলোর উপর নির্ভর করবে। ঠিক আছে, তার মানে এটাই দাঁড়ালো যে মানুষের যে কোনো একটা অঞ্চল বা কোনো একটা দেশের বা কোনো একটা স্থানের বা কোনো জনজাতির কতটা উন্নতি হবে সেটা কিন্তু পূর্ব নির্ধারিত আছে বা পূর্ব নির্ধারণ করা আছে। মানুষ হচ্ছে গিয়ে
ওই যে তোমার ওই লেভেলটাতে যাওয়ার জন্য সে হয়তো আস্তে যেতে পারে, কখনো ধীরে যেতে পারে, বা কখনো দাঁড়িয়ে যেতে পারে, সেটা বিভিন্ন কারণে হোক, কিন্তু যাবে সে এক্সট্রিম লেভেল অব্দি। এই ধরো এই লেভেল অব্দি যাবে, এই লেভেল অব্দি তার হচ্ছে কি ক্ষমতা। হিউম্যান এখানে আছে, হিউম্যান আস্তে আস্তে যাচ্ছে, এবারে কখনো দাঁড়িয়ে গেল, কখনো যাচ্ছে, কখনো দাঁড়িয়ে গেল, কখনো যাচ্ছে, কখনো দাঁড়িয়ে গেল, কখনো যাচ্ছে, কিন্তু তার লেভেল হচ্ছে কি এই অব্দি, এর বেশি কিন্তু আর যেতে পারবে না। এর বেশি যদি যায় তাহলেই কিন্তু প্রকৃতি আনস্টেবল হয়ে যাবে এবং প্রকৃতি তার নিজের খেলা দেখাতে শুরু করবে। তার মানে এখানে দেখো, মানুষও সক্রিয় আর প্রকৃতিও সক্রিয়, আবার মানুষ কখনো নিষ্ক্রিয়, কখনো প্রকৃতি নিষ্ক্রিয়। তার মানে এখানে দুইয়ের মধ্যে বোঝাপড়া আছে। যেমন এখন সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছি, ইকো ট্যুরিজমের কথা বলছি, যে পরিবেশের কিছু ক্ষতি না করে, এই ধারণাগুলো কোথা থেকে আসছে? এগুলো সব নবনিয়ন্ত্রণবাদের। ইকো ট্যুরিজমের কথা আমরা বলছি না যে আমরা এখন গ্রিন হাউস গ্যাসের তোমার কমাতে হবে, তার জন্য বিভিন্ন ধরনের আমরা এগ্রিমেন্টস করছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্মেলন হচ্ছে। কেন হচ্ছে এগুলো? যে আমরা প্রকৃতির যাতে না কোনো ক্ষতি করি, সেই ক্ষতি কি, ক্ষতি যদি আমরা করি তাহলে ফিডব্যাকটা আমাদের দিকেই আসবে। তার মানে আমরা একটা লেভেল অব্দি যেতে পারবো, তার বেশি কিন্তু আমরা যেতে পারবো না। তার বেশি যদি যায় তাহলে কিন্তু আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবো। এই কনসেপ্টটাই হচ্ছে কি তোমার নবনিয়ন্ত্রণ। ঠিক আছে, বুঝতে পেরেছো কনসেপ্টটা কে দিয়েছিলেন? এটাকে স্টপ এন্ড গো কেন বলা হয় সেটাও বললাম, এটা গ্রিফিথ চালক দিয়েছিলেন। বোঝা গেছে অব্দি?